মিতুর বিয়ে হয়েছে প্রায় 3 মাস হতে চল। এর ভেতর তাদের বাসর সোহাগরাত কোনো কিছুই হয়নি। লোকটা আসলেই পরিচ্ছন্ন স্বভাবের। তার মৃত স্ত্রীকেই ভালোবাসেন মিতু টের পায়। মিতু বাবাইকে অনেক ভালোবেসে ফেলে। নিজের ছেলের মতো পরম মমতা দিয়ে যত্ন নেয় বন্ধন আহমেদ এর একমাত্র ছেলেকে। ছেলের ভাবভঙ্গি কথা বলার ঢং বাবার মতোই যেন মনে হয় মিতুর কাছে। যদিও যখন থেকে মিতু ওকে পড়াতে আসত তখন থেকেই আদর করত 10 বছর বয়সী বাবাইকে। বাবাই এর জন্মদিন ছিল জুন মাসে। মিতুর বিয়ে হয় মে মাসের 10 তারিখে। বিয়ের পর বাবাই, মিতু ও নানুকে নিয়ে বাবাই এর জন্মদিনে জিনজিয়ান রেস্টুরেন্টে খেতে নিয়ে গিয়েছিল বন্ধন সাহেব। সেটাই ছিল মিতুর তার স্বামীর সাথে বিয়ের পর প্রথম বাইরে খেতে যাওয়া আর বাবাই এর ছোটখাটভাবে জন্মদিন পালন। বাবাই এর সম্ভবত একটু মন খারাপ ছিল। তার অনেক শখ তার বন্ধুদের মতো জন্মদিন করবে, বন্ধুরা আসবে, পার্টি করা, ফ্যান্সি ড্রেস বা জোকার সাজিয়ে মজা করা। আর এখন পার্টি মানেই ডিজে। বন্ধুর বড় ভাইয়ের জন্মদিনে দেখেছিল বাবাই গুলশানে তাদের বাসায় বিশাল আয়োজন করেছিল। ডিজে পার্টি, সঙ্গীত শিল্পীদের ডেকে এনে গান শোনা, বন্ধুদের নিয়ে মাস্তি, সেলফি, আরো কত কি। কিন্তু তার মা কেয়া আহমেদ মারা যাবার পর বাসায় কোনো পার্টি হয়নি। মিতুকে এসব কথা শেয়ার করে বাবাই। মিতু তখন আশ্বস্ত করে আগামী জন্মদিনে সেই সব ব্যবস্থা করে দিবে। মিতুর তখন একটা ইচ্ছে হয় বাবাইকে বলতে, কিন্তু বাবাই এখনো মিতুকে আন্টি বলে ডাকে। মিতু অবশ্য এখনো বাবাইকে তেমন কিছু বলেনি। ছেলেটাকে আর একটু সময় দেয়া যাক, ও নিজে থেকেই মামনি ডাকবে, বেশ আশাবাদী মিতু। দিনের একটা সময় নানুর সাথে সময় কাটায়, নানুর ঘরে আসে। কখনো তার বিছানাটা সুন্দর করে গুছিয়ে দেয় পরম যত্নে। নানু পান চিবোতে খুব পছন্দ করেন। নানা রকম খয়ের, জর্দা, সাদা পাতা মিষ্টি জর্দাও আছে তার পানপাত্রের ভাণ্ডারে। আশি অর্ধ নানু চশমার ফাঁক ফোকরে মিতুর দিকে কিভাবে যেন তাকায়। খুবই রসিক একটা মানুষ। মিতুকে দেখামাত্রই রসিকতা শুরু করে দেন। কখনো মিতু কখনো বুবু ডাকেন। শোন মিতু, আমার বাবু সোনাকে আদর দিয়ে দিয়ে পাগল বানায় ফেলবি, যেন ঘর ছাড়া কিছুই না বুঝে। জলদি বাসায় চলে আসে। তারপর মুচকি হেসে আবার শুরু করে দুষ্টু বুড়ি, আমার বাবু সোনাটা তোকে কেমন করে সোহাগ করে বল না বুবু, সারাদিন তো অনেক ব্যস্ত থাকে। একটু বয়স হয়েছে তাতে কি, পারে না বল। মিতু প্রচন্ড লজ্জা পায়। বুড়ির এইসব কথা শুনে মনে মনে বলে, বুড়িরে বুড়ি, তোমার জানার এত শখ, উনাকে তবে তোমার ঘরে পাঠিয়ে দেই, তোমার বাবুকে তুমি সোহাগ করো। এমনি মিতু অনেক লাজুক প্রকৃতির। পার্লারে বিয়ের ফেসিয়াল করার সময়ও গায়ে ঠিকমতো ওড়না দিয়ে যতটা সম্ভব নিজেকে আবিত করে রাখে। পার্লারের মেয়েরাও অবাক হয়, আপু এত লজ্জা আপনার, এখানে তো সব মেয়ে, আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? এত লজ্জা পেলে ফেসিয়াল কিভাবে করাবো বলেন? মিতুর সাথে তার ফুপাতো ভাই এর বুঝিল। সে তার আর বিয়ের সময় ওই ভাবি যখন মিতুকে শাড়ি পরিয়ে দিচ্ছিল, মিতু যেন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। ভাবিও তার লাজুক নন্দিনী নিয়ে মজা করতে লাগল তাদের সাথে। আর সাথে তো পারুল ছিলি, সেও যোগ করল ওয়েস্টার্ন ড্রেস পরা নিয়ে মিতুর আকাশ থেকে পড়ার কাহিনী। বন্ধন আহমেদ এর ডাক নাম বাবু। এটা নানুই রেখেছেন ছোটবেলায়। মিতু নানুর ওমন রসভরা কথায় প্রথমে তো খুবই লজ্জা পায়। এখন অভ্যস্ত হয়ে গেছে শুনতে শুনতে। নানুকে রাতে 1 গ্লাস বাদাম দুধ আর ওষুধ দিতে আসে। বাদাম দুধ হাড় ক্ষয় আর পেশির জন্য অনেক ভালো, শরীরের দুর্বলতা কাটাতে আর সবল রাখতে খুবই উপকারী। মিতু এসব তার গার্হস্থ্য অর্থনীতি বিভাগে অনার্স মাস্টার্স করার সময় পড়ে জেনেছে। তাছাড়া তার বড় চাচাও চিকিৎসক। তার বাবার শরীর দুর্বল হলেই মিতুকে বলতেন বাদাম দুধ খাওয়াতে। মিতু দুধের গ্লাস নিয়ে নানুর রুমে আসতেই নানুর তো সেই তিরিং তিরিং মার্কা দুষ্টুমি। নানু মিতুকে চমকে দিয়ে বললেন, ওই দেখো বেকুবের কি কাণ্ড। কি হয়েছে নানু, আমি আবার কি করলাম? মিতুরও তাৎক্ষণিক প্রতিক্রিয়া, আরে এই দুধ তোর স্বয়ামীকে খাওয়াইছিস? না, উনি তো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। কি? নানু যেন মিতুর কথায় আটকে ওঠেন। আরে বেকলটা, তুই ওরে ঘুমাতে দিলি কেন? এই দুধের গ্লাস বাবুকে দিয়ে আয়, ওরে ভালো করে খাওয়া। আমি এই বয়সে এসব খেয়ে কার কাজে আসব এখন? এই দুধ যে খাবে তার শক্তি বাড়বে তারপর। মিতুর কান গরম হয়ে যায় নানুর এসব ওলটপালট কথা শুনে। দুধের গ্লাসটা নানুর বিছানার টেবিলটায় রেখে বলে, এই দুধ এখন তোমার কাজেই আসবে। বলেই পালায় ঘরটা থেকে। পিছন থেকে নানুর আক্ষেপ, কি যুগ পড়েছে, স্বামীকে এখন আর বুড়া পাগল বানাতে চায় না। ওরে স্বামী, সব আমি তোর ভালোর জন্য বলি, এসব পরে বুঝবি এই বুড়ির কথা বাসি হলেও লজ্জাশরম বলতে একটা কথা আছে। বন্ধন সাহেবের নানি অর্থাৎ নানুর সেটা একেবারেই নাই। মিতুর হয়েছে যত জ্বালা। বন্ধন সাহেব আর্মি অফিসার, সেই সুবাদে খানসামা, সৈনিক প্রভৃতি ঘরের কাজগুলো করে দেয়। রান্না, ওয়াশরুম পরিষ্কার, কাপড় ধোয়া ইত্যাদি। তবে রান্না ও কাপড় কাচা নিজের হাতে করতেই বেশি ভালোবাসে মিতু। এছাড়া একটা ছোটা বুয়া এসে কাজ করে দিয়ে যায়। বুয়া আগে নাকি বাঁধা ছিল, মিতুর বিয়ের পর সারাদিন কাজ শেষে বাড়ি চলে যায়। বুয়াটাও আজব। এখন সেও নানুর মতো করে কথা বলে, আফামনি ভাইরে বিয়া করানোতে যে আমার কত সুবিধা হইল। বুড়িটা খালি আমার স্বামীর কথা জিজ্ঞেস করত। মিতুর ভ্রুকুটি করে বলে, কি জিজ্ঞেস করত তোমাকে আবার? বুয়াও আচমকা হেসে ওঠে, যেন লজ্জায় মরে যাচ্ছে। বুঝেন না আফামনি, স্বামীর কথা কি হইবার পারে? মিতু এবার বেশ রেগে যায়।
এ বাসায় কি এসব বিষয় ছাড়া আর কোনো কথা নেই? বুয়ার বয়স ও ৪৫ এর মতো হবে। বুয়ার স্বামী নাকি তাকে ছেড়ে আর একটা বিয়ে করেছে, কিন্তু বুয়ার যেন তাতে কিছু যায় আসে না। সেদিন বুয়া আসেনি। নানু গোসল করতে গেলে নানুর পিঠটা বুয়া ডলে দেয়। আর দুজনের কত গল্প আর হাসাহাসি। মিতু কিছুটা আন্দাজ করে এবার কি নিয়ে তাদের এত হাসাহাসি। বুয়া যখন আসেনি মিতু গোসলখানায় ঢুকল, নানুর পিঠটা সেই ধলে দিতে লাগল। হ্যাঁ রে, আমার বাবু সোনা, তোকে ঘুমাতে দেয় তো? মিতুর বিরক্তি, কি আজব, ঘুমাতে কেন দিবেন না? আহান একা রাতে তোকে একলা পায়ে ছেড়ে দিবে? আমি কিছু বুঝি না। বুঝি যখন জিজ্ঞেস করছো কেন? হঠাৎ মিতুর হাতের উপরের দিকটা জোরে টান দিয়ে ধরে নানু। মিতুর শাড়ির আঁচল সরিয়ে দিতে নেয় সে। দেখি দেখি আমার বাবু সোনা কোথায় কোথায় দাগ বানায়ছে। মিতু খুবই ভয় পেয়ে যায়। এক ঝটকায় নানুর আক্রমণ থেকে নিজেকে দ্রুত সরিয়ে নেয়। প্রচণ্ড রেগে যায় এবার মিতু, নানুকে বকা দেয়ার ভঙ্গিতে বলে, নানু কি করছো তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো। ভাল লাগছে না তোমার এসব অসভ্যতা? ও তাইরে বুবু, আমি ছুঁইলেই বুঝি অসভ্য না যেন কইলি, আর বাবুসোনা ছুঁইলে বুঝি ভাল লাগে তোর? মিতুর মোটেও ভালো লাগছে না এসব শুনে নানুর দিকে তোয়ালে এগিয়ে দিয়ে বল, তোমার এত কথা ভালো লাগে না আমার, তাড়াতাড়ি বের হও এবার। অমনি বলে ওঠে নানু, এখন আর কেন ভালো লাগবো? শোন মিতু, তোর বিয়ার আগে বাবুসোনা আমার ঘরেই বেশি থাকত। কত আমার কোলে মাথা দিয়া ঘুমাইছে। মিতু যেন এবার হতভম্ব হয়ে গেল কথাটা শুনে। উনি তোমার ঘরে ঘুমাতেন? বাবাই কই ঘুমাতো তাহলে? আরে ছোট বাবু ওর ঘরেই ঘুমাইত। যখন ইচ্ছা হইত হেইডাও আমার খাটের কোণে বাপের পাশে ঘুমাইত। নানু বাবাই ডাকতে পারেন না। উনার কথায় আঞ্চলিকতা, বাবাইকে সে ছোটবাবু ডাকে। তাই নাকি? ও আচ্ছা, বলে মিতু। বুড়ি এবার গোসল শেষ করে তার ঘরে ঢুকেই বলা শুরু করে, খালি একখান কথা শিখছস? ও আচ্ছা, আমার ঘরে ধুইকা তোর স্বামী কি করতো হেইডা তো শুনবি না? নানু তার শাড়ির কুচি গোছাতে গোছাতে ফের মুচকি হাসে। ওরে বুবু, আমি তো অহন বুড়া হয়ে গেছি। বাবুসোনা সারাদিন কাম শেষ কইরা ঘরে আয়সা একটু বুড়িটার সাথে সুখ দুঃখের কথা কইত। আমার তখন কি আর ভালো লাগে? তাই তো তোরে বাবুসোনার সাথে বিয়া দিছি, যাতে এইবার মন ভিড়া বুয়ের কোলে গপসপ করে। আল্লাহ তাআলা বুড়ি নানুকে ভালো শক্তি দিয়েছেন, অবিরাম বকবক করতেই থাকে, কোনো ক্লান্তি নেই যেন তাতে। বন্ধন আহমেদ অর্থাৎ তার বাবুসোনার জন্য যেন তার চিন্তার শেষ নেই। তবে বিয়ের পর বন্ধন সাহেবকে খুব একটা নানুর রুমে যেতে দেখিনি মিতু। ঘরে এসেই রাতের খাবার খেয়ে নেন, যদিও খুব অল্প খান। ছেলের এর ঘরে যান, বেশিরভাগ সময়ে বাবাই ঘুমিয়ে পড়ে বাবা আসার আগে। রাতে শাওয়ার নেন, রাতের নামাজ আদায় করেন। কখনো রাতে বাইরেও থাকতে হয় অফিসের কাজে। দেশের বাইরে ট্যুর থাকে উনার। ৩ মাসে অবশ্য একবারই রাতে বাড়ির বাইরে ছিলেন বন্ধন সাহেব। মিতুর সাথে সৌজন্য কথা। নানুর শরীরের কি অবস্থা? নানু ওষুধ খাচ্ছেন ঠিকমতো? একটু ওদের দিকে খেয়াল রাখবেন কেমন? সবশেষে আপনি খেয়েছেন তো? মিতু বেশিরভাগ রাতের খাবার খেতে চায় না। অনেক সময় খানসামা থাকলে অনেক মজার মজার বিকেলের নাস্তা তৈরি থাকে। পিজা, স্যান্ডউইচ, পাস্তা বাবাই এর অনেক পছন্দ। বন্ধন আহমেদই আর্মিদের বাবুর্চি বা খানসামাকে বলে রাখেন এসব খাবার বানিয়ে রাখতে বিকেলে বাসায়। মিতুর মনে হচ্ছে এসব ভারী নাস্তা খেয়ে খেয়ে মুটিয়ে যাচ্ছে সে। আর যেদিন রাতে খাবে ঠিক করে, সেদিন মিতু তার স্বামীর জন্য অপেক্ষা করে। উনি এলে একসাথেই খায়। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মিতু তার শাড়ির আঁচল ঠিক করতে করতে দরজা খোলে। নানুর দুষ্টুমির কারণে হাতের উপরেটায় সাবানের ফেনা লেগেছিল। মিতু সেটা খেয়াল করেনি। আর শরীরটাও খানিকটা ভিজে যায় তার। তার উপর শাড়ির আঁচল ঠিক করছিল মিতু। এই অবস্থায় দরজা খুলে দেখে তার ছোটবেলার বান্ধবী নিশা। নিশা চমকে দিয়ে বান্ধবী বলে মিতুকে জড়িয়ে ধরে। নিশার সাথে আসে তার ছোট্ট মেয়ে ন্যান্সি। নিশাও বান্ধবীর ঘরে ঢুকে শুরু করে দুষ্টুমি। কিরে, এই অবস্থা কেন তোর? ভিজে আছিস? আমাকে দেখে আঁচল ঠিক করছিস? দুলাভাই কি বাসায়? রোমান্স করছিলি নাকি? বলে মাথা বাড়িয়ে উকি দিয়ে খোঁজে যেন বন্ধন সাহেবকে নিশা। মিতু বেশ অবাক হয়। তোর দুলাভাই বিমান নিয়ে কারবার করেন? ভোর ৫টায় ফজরের নামাজ পড়ে বের হন, এই অবেলায় উনার এত সময় নাই রোমান্স করার। ঘড়িতে তখন বাজে বেলা 12:30। নিশার মোবাইলটা বেজে ওঠে, তার স্বামী ইমন ফোন করেছে। এখনো দুজনের মধ্যে কত মিল। মিতু বিস্ময়ে লক্ষ্য করে তার বান্ধবী নিশা তার বরের ফোনে কত খুশি। হাজব্যান্ড তার গ্রামের বাড়িতে গিয়েছে, কিন্তু নিশাকে নাকি খুব মিস করছে। মিতুর বেশ ভালো লাগে শুনে। নিশা এবার বলতে থাকে, রাখি বাবু। আর বাবু শুনো, বাইরের খোলা হাবিজাবি খাবার একদম খাবে না। মিতু নিশাকে জিজ্ঞেস করে, তুই ভাইয়াকে এখনো বাবু ডাকিস? হ্যাঁ, বাবু ডাকটা আসলেই অন্যরকম। শুনতেও খুব ভালো লাগে। নিশার চোখে মুখে কত ফুর্তি। আচ্ছা ভাইয়া তোকে কি ডাকে? তুই কি ডাকিস? ভাইয়ার নামও তো বাবু। মিতু কি বলবে ভেবে পায় না। মাথা নিচু করে হাতের আঙুল কচকাতে থাকে। নিশা এবার ভালো করে দেখে তার বান্ধবীকে। কিরে, তুই তো একটু মোটা হয়েছিস। বুঝেছি দুলাভাই তোকে গোলগাল টমেটো ডাকে, তাই না? তাই। মিতু আর কিছু বলে না, মৃদু হাসে উদাস নয়নে। তার মোবাইল তার দিকে তাকায় বারবার। বন্ধন সাহেব একবার হলেও তাকে ফোন করেন, কিন্তু এখনো ফোন আসেনি।
অবশেষে বেলা প্রায় 2টার দিকে ফোন আসল মিতুর মোবাইলে। হ্যালো মিতু। জি বলেন। আমার লাগেজটা আজ গুছিয়ে দিতে পারবে? মিতু একটু অবাক হয় শুনে। বন্ধন সাহেব 3 মাসে এই প্রথম তাকে তুমি করে বললেন। মিতুর চেয়ে প্রায় 1-4-2-1-5 বছর বয়সের বড়, কিন্তু এতদিনই বা আপনি করে কেন ডেকেছে মিতুকে? তিনিই ভালো জানেন। মিতুর সরব জবাব, জি আচ্ছা। কি কি গুছিয়ে দিতে হবে আমাকে বলে দেন। বন্ধন সাহেব ফোনের ওপাশ থেকে মিতুকে বুঝিয়ে দিলেন কি কি লাগবে, কখন লাগবে। নিশা এতক্ষণ খেয়াল করছিল মিতুকে। মিতুর কথা শেষ হতেই জিজ্ঞেস করল, কিরে দুলাভাই কি কোথাও যাচ্ছেন? মিতু বলল, হ্যাঁ মনে হয় আজ উনার ট্যুর আছে। নিশা যেন তাজ্জব বনে যায়। মনে হয় মানে? উনি কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করিসনি? খাবার টেবিলে মিতু খাবার বেড়ে দিচ্ছিল তার বান্ধবীকে। টেবিলে নানু ও বাবাই ও বসে খাচ্ছিল। নিশার আচমকা প্রশ্নে নানু, বাবাই দুজনেই তখন তাকিয়ে দেখছে মিতুকে। মিতু খুব স্বাভাবিকভাবে হেসে বল, আচ্ছা এত কি মনে থাকে, যখন জানার এমনই জেনে যাব। এখন খাতো। নিশার কাছে মোটেও সুবিধা ঠেকছে না। সাথে নানুর তদারকি তো আছেই। নিশাকে দেখে মনে হলো বান্ধবীর কাছ থেকে মনের মতো জবাব পায়নি। তাড়াতাড়ি খাবার শেষ করে ন্যান্সিকে খাইয়ে দিতে লাগল। মিতুও বসে পড়ে ওদের সাথে। প্লেটে অল্পকটা খাবার নেয়। নানু মাঝে মাঝে খুব রাগ করে, ভাত খাবি, খাওয়ার মতো কইরা খা, এখনো কি ছেড়ি আছোস, বাচ্চা কাচ্চা হইলে বেটি হিয়ে যাবে, বলে নানু জোর করেই মিতুর প্লেটে আরো খাবার তুলে দেয়। নিশা ভালো করে খেয়াল করে মিতুকে কেমন উদাস লাগছে। ছোটবেলা থেকেই মিতু একটু চুপচাপ, সরল প্রকৃতির। আন্টি মারা যাবার সময় তার বয়সও অনেক কম, মাত্র ক্লাস 5 না 6 পড়ত মিতু। নিশার বাসায় যখন যেত মিতুকে সবাই খুব মায়া করত। মিতু সাথে করে ওর ছোট ভাই মুহিনকেও নিয়ে যেত, কিন্তু তবুও মিতুর মুখের কোণে হাসি লেগে থাকত। মিতুর তাকানো ও হাসি অদ্ভুত সুন্দর। গজদাতের ফাঁক দিয়ে যখন এক গাল হাসে, সেটা কি জানে তার বান্ধবী? সেই হাসি এখন কোথায় গেল? আজ শনিবার, তাই বাবাই এর স্কুলও বন্ধ। ন্যান্সি আর বাবাই খাবার শেষ করে গল্প করছে। বাসায় কেউ আসলে বাবাই খুব খুশি। ন্যান্সি যদিও অনেক ছোট, মাত্র 4 বছর, তবু ভাব জমানোর চেষ্টা। বাবাই ওর ঘর থেকে নানা রকম খেলনা এনে দেয় ন্যান্সিকে। হঠাৎ নিশা বলে ওঠে, কিরে দুলাভাই, এর লাগেজ গুছাবি না? গোছাবো, এখনো দেরি আছে। মিতু যেন একেবারেই চুপ হয়ে যায় নিশার কথায়। নিশা মিতুকে নিয়ে তার ঘরে যায়। এবার যেন মুরব্বি হয়ে যায় নিশা। তোর কি হয়েছে মিতু বলতো, তুই চুপচাপ ছিলিস তাই বলে এত উদাস, এত চুপচাপ তো আগে কখনো দেখিনি তোকে। মিতু কিছুটা ভড়কে যায়। আবার সেই শান্ত স্বভাবের মৃদু হাসি হাসে মিতু। নিশা এবার রেগে যায়। হাসলে ভালো করে মুখ খুলে হাসবি, এভাবে গাল টিপে হাসবি না। মিতুর কৌতূহল, গাল টিপে হাসলে কি হবে? তাহলে আর জামাইকে পাগল বানাতে পারবি না। একটু চুপ করে আবার বলে, তুই জানিস তোর হাসি কত সুন্দর, যখন তুই শব্দ করে খিলখিল হাসিস। ওই হাসিটা ভাইয়ার সামনে বেশি হাসবি। আর তোর গালের দুপাশ, পিঠ ও পায়ের নিচ দিকটা ভাইয়াকে বেশি দেখাবি। মিতু এবার ফিক করে হেসে ওঠে। নিশার মনে হলো অনেকক্ষণ পর তার আগের বান্ধবীকে ফিরে পেয়েছে। নিশা মিতুর চোখে মুখে লজ্জার আভা দেখতে পায়, কিন্তু আবার কোথায় যেন হারিয়ে যায় মিতু। কখনো মাথা নিচু, কখনো দাঁত দিয়ে নখ কাটা, আঙুল কচুকানো, এই স্বভাবগুলি এখনো আছে দেখছি। চতুর নিশা তার স্বামীর সাথে রোমান্সের অনেক কিছু শেয়ার করে বান্ধবীর মুখ থেকে কথা আদায় করতে চায়। মিতু লাজুক হাসে, আবার সেই উদাস দৃষ্টি মিতুর। অগত্যা নিশা সরাসরি জিজ্ঞেস করে মিতুকে, ওই এতক্ষণ ধরে শুধু আমারটাই বলে যাচ্ছি, কি বলবো? স্বাভাবিক জিজ্ঞাসা মিতুর। কি আবার ওই একটাই তো গল্প, বিয়ের পর স্বামীর আদর সোহাগের গল্প। একটু শোনা। দুলাভাই কি করে না করে, শুনে একটু দিলটা ঠান্ডা করি। আসলে মেয়েরা এসব বিষয় নিয়ে কথা বলতে খুব পছন্দ করে। 5 বছর হয়েছে নিশার বিয়ে হয়েছে, তবু যেন কৌতূহলের শেষ নেই। কি শুনবি? তোর দুলাভাই তো বুড়া, ইমনের মতো তো এত ইয়াং না। বুড়া জামাই বুকে আর কতটুকু ভালোবাসতে পারবে তুই বল? তার মানে কি দুলাভাই তোকে ভালোবাসে না? মিতু যেন ফের চুপ হয়ে যায় নিশার কথায়। নিশা ওর শোবার ঘরে দেয়ালে তাকিয়ে দেখে বন্ধন আহমেদের আর্মি স্যুট, মাথায় আর্মি টুপি ও চোখে সুন্দর হালকা নীল ফ্রেমের চশমা পরা ছবি। মিতুর শোবার বিছানার পাশে ছোট টেবিলে মিতু ও বন্ধনের বিয়ের ছবি। ছোট বাহারি ডিজাইনের ফ্রেমটায় যদিও বিয়ের এই ছবিটা ঢুকিয়ে দিয়েছে মিতুর ছোট দেবর নিবিড়। মিতু অবশ্য মনে মনে অনুযোগ করেছিল, যে লোক বিয়ের আগেই জানিয়েছে তার মৃত স্ত্রীকে কখনো ভুলবে না, তার সাথে বিয়ের ছবি রেখে কি লাভ। নিশা ছবিগুলির দিকে তাকিয়ে বলল, তোর জামাই বুড়ো, কিন্তু দেখে ও তো বোঝা যায় না, আর তাছাড়া উনি দেখতেও তো খারাপ নন। ফের মিতুকে উপদেশ দিতে থাকে তার ছোটবেলার বান্ধবী। মিতুর গালের এক পাশটা ধরে অনেকগুলি কথা বলে সে, শোন মিতু, ভাইয়ার সামনে বেশি করে হাসবি শব্দ করে, আর যা যা করতে বললাম করবি। ছেলেরা মেয়েদের কিছু জিনিস অনেক পছন্দ করে। ফর্সা পা, পিঠ, গালের দুপাশ বেশি দেখাবি। দুলাভাই আসার আগে একটু সাজগোজ করে নিবি। আর যা খেতে ভালোবাসে নিজের হাতে বানিয়ে খাওয়াবি। শ্বশুর শাশুড়ি নেই যেহেতু বাড়তি দায়িত্ব নেই।
মনের মতো পেট পুজো করাতে পারলেও ছেলেরা খুশি। তুইও করবি। বুয়ের আদর্শ হাক পেলে ভাইয়ার বয়সও 10 বছর কমে যাবে। নিশা বিকেলে রকমারি নাস্তা খেয়ে চলে যায়। খানসামকে আজ খবর দেয়া হয়েছিল। চিকেন ফ্রাই, নুডলস, লাস্যি বানিয়ে দিয়ে যায়। নিশা চলে যাবার পর মিতু ছোট একটা লাগেজ সৈনিককে দিয়ে বের করিয়ে নেয়। বন্ধন সাহেব দুদিনের সফরে সিঙ্গাপুর যাবেন। মিতুকে টেক্সট পাঠিয়ে তা জানান। মিতু নিজের হাতে বন্ধনের কথা অনুযায়ী অল্প কিছু জামা কাপড় দিয়ে দেয়। বাইরে সাধারণত টুথব্রাশ, ক্রিম এসব লাগে না, তবু মিতু দিয়ে দেয়। মিতু বিয়েতে দামি খুব সুন্দর দুটা টাওয়াল পেয়েছিল। সম্ভবত বন্ধনের খালা বিয়ের সরঞ্জামের সাথে দিয়েছিল। তার ভেতর একটা দিয়ে দেয় তার স্বামীর লাগেজে। বন্ধনের ফ্লাইট রাত 11টায়। মিতু ফের টেক্সট পাঠায় বন্ধনকে, রাতে ডিনার বাসায় করবে কিনা। উনি জানান আজ আর দেখা হচ্ছে না। রাতে মিতু আর কিছু খায় না। বাবাইকে একটু পড়া দেখিয়ে দেয়। বুয়াকে ফোন করে রাতে তার সাথে থাকতে বলে। একা ঘুমানোর অভ্যেস নেই মিতুর। বাবার বাড়িতেও তার সাথে কখনো রহিমা খালা অথবা বুয়া, কখনো ছোট ফুপি, মামাতো, ফুপাতো বোন এসে ঘুমিয়েছে। আর নিজের ঘর আর নিজের বিছানা ছাড়াও ঘুমাতে পারে না। 3 মাস 10 দিনের ভিতর এই প্রথম দেশের বাইরে যাচ্ছেন বন্ধন। বুয়া এসে নানু ও বাবাইকে খাবার দিয়ে মিতু রুমে নিচে শুয়ে পড়ে। বিছানায় এপাশোপাশ করে মিতু। ফের লাইটটা জ্বালায়। বন্ধন সাহেব অবশ্য ডিমলাইট জ্বালিয়ে ঘুমান। মিতুর ঘর অন্ধকার করে ঘুমাতে ভালো লাগে। আলো জ্বালিয়ে ড্রেসিং টেবিলের সামনে নিজেকে দেখে সে। তার গালের দুপাশে কলির মতন। নিশা ছাড়াও তার ভাবি ফুপাতো ভাইয়ের বউ ও একথা বলেছিল। নিশা নিয়মমতো রূপচর্চা ও ফিটনেস এর কথাও বলল আজ, যেটা পারুলও বলে তাকে। তারপর টেবিলে রাখা তাদের বিয়ের ছবিটা হাতে নেয়। ওয়ার্ডরোবের উপরে রাখা ঘড়িটার দিকে তাকায়। 11:30 বেজে গেছে। বন্ধন এতক্ষণে আকাশে উঠছে। নিশার কথাগুলো বারবার তার কানে যেন বাজছে। কেমন জানি ভালো লাগা কাজ করে তার বেখেয়ালি মনে। মিতু শব্দ করেই হাসে এবার। তারপর বন্ধনের ছবিটায় হাত দিয়ে স্পর্শ করে মিতু। হঠাৎ কি যেন ভেবে উন্মনা হয়ে যায় সে। অবশেষে বেলা প্রায় 2টার দিকে ফোন আসল মিতুর মোবাইলে। হ্যালো মিতু। জি বলেন। আমার লাগেজটা আজ গুছিয়ে দিতে পারবে? মিতু একটু অবাক হয় শুনে। বন্ধন সাহেব 3 মাসে এই প্রথম তাকে তুমি করে বললেন। মিতুর চেয়ে প্রায় 1 বছর বয়সের বড়। কিন্তু এতদিনই বা আপনি করে কেন ডেকেছে মিতুকে? তিনিই ভালো জানেন। মিতুর সর্বজবাব, জি আচ্ছা। কি কি গুছিয়ে দিতে হবে আমাকে বলে দেন। বন্ধন সাহেব ফোনের ওপাশ থেকে মিতুকে বুঝিয়ে দিলেন কি কি লাগবে, কখন লাগবে। নিশা এতক্ষণ খেয়াল করছিল মিতুকে। মিতুর কথা শেষ হতেই জিজ্ঞেস করল, কিরে দুলাভাই কি কোথাও যাচ্ছেন? মিতু বলল, হ্যাঁ মনে হয় আজ উনার ট্যুর আছে। নিশা যেন তাজ্জব বনে যায়। মনে হয় মানে? উনি কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করিসনি? খাবার টেবিলে মিতু খাবার বেড়ে দিচ্ছিল তার বান্ধবীকে। টেবিলে নানু ও বাবাই ও বসে খাচ্ছিল। নিশার আচমকা প্রশ্নে নানু, বাবাই দুজনেই তখন তাকিয়ে দেখছে মিতুকে। মিতু খুব স্বাভাবিকভাবে হেসে বল, আচ্ছা এত কি মনে থাকে? যখন জানার এমনই জেনে যাব। এখন খাতো। নিশার কাছে মোটেও সুবিধা ঠেকছে না। সাথে নানুর তদারকি তো আছেই। নিশাকে দেখে মনে হলো বান্ধবীর কাছ থেকে মনের মতো জবাব পায়নি। তাড়াতাড়ি খাবার শেষ করে ন্যান্সিকে খাইয়ে দিতে লাগল। মিতুও বসে পড়ে ওদের সাথে। প্লেটে অল্পটা খাবার নেয়। নানু মাঝে মাঝে খুব রাগ করে, ভাত খাবি খাওয়ার মতো কই রাখা, এখনো কি ছেড়ি আছোস, বাচ্চা কাচ্চা হইলে বেটি হিয়া যাবি বলে নানু জোর করেই মিতুর প্লেটে আরো খাবার তুলে দেয়। নিশা ভালো করে খেয়াল করে মিতুকে কেমন উদাস লাগছে। ছোটবেলা থেকেই মিতু একটু চুপচাপ, সরল প্রকৃতির। আন্টি মারা যাবার সময় তার বয়সও অনেক কম। মাত্র ক্লাস 5 না 6 পড়ত মিতু। নিশার বাসায় যখন যেত মিতুকে সবাই খুব মায়া করত। মিতু সাথে করে ওর ছোট ভাই মুহিনকেও নিয়ে যেত। কিন্তু তবুও মিতুর মুখের কোণে হাসি লেগে থাকত। মিতুর তাকানো ও হাসি অদ্ভুত সুন্দর। গজদাতের ফাঁক দিয়ে যখন এক গাল হাসে। সেটা কি জানে তার বান্ধবী? সেই হাসি এখন কোথায় গেল? আজ শনিবার, তাই বাবাই এর স্কুলও বন্ধ। ন্যান্সি আর বাবাই খাবার শেষ করে গল্প করছে। বাসায় কেউ আসলে বাবাই খুব খুশি। ন্যান্সি যদিও অনেক ছোট, মাত্র 4 বছর, তবু ভাব জমানোর চেষ্টা। বাবাই ওর ঘর থেকে নানা রকম খেলনা এনে দেয় ন্যান্সিকে। হঠাৎ নিশা বলে ওঠে, কিরে দুলাভাই এর লাগেজ গুছাবি না? গোছাবো, এখনো দেরি আছে। মিতু যেন একেবারেই চুপ হয়ে যায় নিশার কথায়। নিশা মিতুকে নিয়ে তার ঘরে যায়। এবার যেন মুরবি হয়ে যায় নিশা। তোর কি হয়েছে? মিতু বলতো, তুই চুপচাপ ছিলিস তাই বলে এত উদাস, এত চুপচাপ তো আগে কখনো দেখিনি তোকে। মিতু কিছুটা ভড়কে যায়। আবার সেই শান্ত স্বভাবের মৃদু হাসি হাসে মিতু। নিশা এবার রেগে যায়। হাসলে ভালো করে মুখ খুলে হাসবি, এভাবে গাল টিপে হাসবি না। মিতুর কৌতূহল, গাল টিপে হাসলে কি হবে? তাহলে আর জামাইকে পাগল বানাতে পারবি না। একটু চুপ করে আবার বলে, তুই জানিস তোর হাসি কত সুন্দর, যখন তুই শব্দ করে খিলখিল হাসিস। ওই হাসিটা ভাইয়ার সামনে বেশি হাসবি। আর তোর গালের দুপাশ,
পিঠ ও পায়ের নিচ দিকটা ভাইয়াকে বেশি দেখাবি। মিতু এবার ফিক করে হেসে ওঠে। নিশার মনে হলো অনেকক্ষণ পর তার আগের বান্ধবীকে ফিরে পেয়েছে। নিশা মিতুর চোখে মুখে লজ্জার আভা দেখতে পায়, কিন্তু আবার কোথায় যেন হারিয়ে যায় মিতু। কখনো মাথা নিচু, কখনো দাঁত দিয়ে নখ কাটা, আঙুল কচুকানো, এই স্বভাবগুলি এখনো আছে দেখছি। চতুর নিশা তার স্বামীর সাথে রোমান্সের অনেক কিছু শেয়ার করে বান্ধবীর মুখ থেকে কথা আদায় করতে চায়। মিতু লাজুক হাসে, আবার সেই উদাস দৃষ্টি মিতুর। অগত্যা নিশা সরাসরি জিজ্ঞেস করে মিতুকে, ওই এতক্ষণ ধরে শুধু আমারটাই বলে যাচ্ছি। কি বলবো? স্বাভাবিক জিজ্ঞাসা মিতুর। কি আবার ওই একটাই তো গল্প, বিয়ের পর স্বামীর আদর সোহাগের গল্প। একটু শোনা। দুলাভাই কি করে না করে, শুনে একটু দিলটা ঠান্ডা করি। আসলে মেয়েরা এসব বিষয় নিয়ে কথা বলতে খুব পছন্দ করে। 5 বছর হয়েছে নিশার বিয়ে হয়েছে, তবু যেন কৌতূহলের শেষ নেই। কি শুনবি? তোর দুলাভাই তো বুড়া, ইমনের মতো তো এত ইয়াং না। বুড়া জামাই বুকে আর কতটুকু ভালোবাসতে পারবে তুই বল? তার মানে কি দুলাভাই তোকে ভালোবাসে না? মিতু যেন ফের চুপ হয়ে যায় নিশার কথায়। নিশা ওর শোবার ঘরে দেয়ালে তাকিয়ে দেখে বন্ধন আহমেদের আর্মি স্যুট, মাথায় আর্মি টুপি ও চোখে সুন্দর হালকা নীল ফ্রেমের চশমা পরা ছবি। মিতুর শোবার বিছানার পাশে ছোট টেবিলে মিতু ও বন্ধনের বিয়ের ছবি। ছোট বাহারি ডিজাইনের ফ্রেমটায় যদিও বিয়ের এই ছবিটা ঢুকিয়ে দিয়েছে মিতুর ছোট দেবর নিবিড়। মিতু অবশ্য মনে মনে অনুযোগ করেছিল, যে লোক বিয়ের আগেই জানিয়েছে তার মৃত স্ত্রীকে কখনো ভুলবে না, তার সাথে বিয়ের ছবি রেখে কি লাভ? নিশা ছবিগুলির দিকে তাকিয়ে বলল, তোর জামাই বুড়ো, কিন্তু দেখে ও তো বোঝা যায় না, আর তাছাড়া উনি দেখতেও তো খারাপ নন। ফের মিতুকে উপদেশ দিতে থাকে তার ছোটবেলার বান্ধবী। মিতুর গালের এক পাশটা ধরে অনেকগুলি কথা বলে সে। শোন মিতু, ভাইয়ার সামনে বেশি করে হাসবি শব্দ করে, আর যা যা করতে বললাম করবি। ছেলেরা মেয়েদের কিছু জিনিস অনেক পছন্দ করে। ফর্সা পা, পিঠ, গালের দুপাশ বেশি দেখাবি। দুলাভাই আসার আগে একটু সাজগোজ করে নিবি। আর যা খেতে ভালোবাসে নিজের হাতে বানিয়ে খাওয়াবি। শ্বশুর শাশুড়ি নেই যেহেতু বাড়তি দায়িত্ব নেই। মনের মতো পেট পুজো করাতে পারলেও ছেলেরা খুশি। তুইও করবি। বুয়ের আদর্শ হাক পেলে ভাইয়ার বয়সও 10 বছর কমে যাবে। নিশা বিকেলে রকমারি নাস্তা খেয়ে চলে যায়। খানসামকে আজ খবর দেয়া হয়, আজ নানুর শরীরটা ভালো নেই। সকাল থেকে খকখক কাশি কেসেই যাচ্ছেন। এছাড়া পেট খারাপ, শরীর দুর্বল। বন্ধন আহমেদের বন্ধু ডা মিজান মেডিসিনের ডাক্তার, বেসরকারি হাসপাতালে কাজ করেন। গুলশানেও বসেন তার প্রাইভেট ক্লিনিকে। বিকেলে তিনি দেখে গেছেন নানুকে। প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখে দিলেন। মিতু সৈনিক পাঠিয়ে ওষুধ, ডাব, খেজুর ও আরো কিছু ফল, সুগপের প্যাকেট আনায়। তারপর নিজ হাতে স্যুপ বানিয়ে খাওয়ায়। ডাবের পানি, ওষুধ সব নিজ হাতে দিয়ে সেবা করতে থাকে নানু। মুখ দিয়ে বকবকানি নেই বললেই চলে। মিতুর বড্ড মায়া হয়। পায়ে গরম রসুন সর্ষে তেল মালিশ করতে গেলে নানু এবার বারণ করে মিতুকে, কিন্তু মিতু তা শুনবে কেন? এতদিন বন্ধন আর বাবাইকে যে আগলে রেখেছে তাকে দেখা তার দায়িত্ব। মিতু ভাবে এসো। রাতে বন্ধন সাহেব এলে তাকে নিয়ে খেতে বসে মিতু। বন্ধন সাহেব মিতুকে জিজ্ঞেস করে, উপহার কেমন লাগল মিতু? মিতু অন্যমনস্ক উত্তর দেয়, কোনো উপহার? কেন, আজ সকালে না তোমাকে একটা প্যাক দিলাম, খুলে দেখোনি ওতে কি আছে? মিতু মৃদু হেসে বলল, খুব সুন্দর। তারপর থেমে আবার বলল, তামান্না ভাবি ফোন করেছিলেন? বন্ধন বলল, তাই নাকি? মিতু বলল, তেমন কিছু না, আপনি কখন পৌঁছেছেন? আর বন্ধনের কৌতূহল। মিতু লাজুক হেসে বলল, আর আপনি যে উপহারটা এনেছেন সেটা কেমন হয়েছে জিজ্ঞেস করেছিল ভাবি। বন্ধনও ফের হেসে ফেল। নানু ও বাবাই এর কথা জিজ্ঞেস করলেন। মিতু বলল, নানুর শরীর তো ভালো নেই, এখন খাবার আর ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন। আজ আমি থাকবো নানুর ঘরে। বন্ধন ফের বললেন, বুয়াকে ফোন করে দাও, সে থাকলেই তো ভালো। মিতু জবাব দেয়, এত রাতে বুয়াকে ডাকি কিভাবে? আমার কোনো অসুবিধা নেই, আমি আজ থাকবো নানুর সাথে। মিতু শোবার জন্য চলে যায়। নানুর পাশে চুপচাপ শুয়ে পড়ে। নানুর কাশিটা কমে গেছে, ঘুমের ওষুধ দিয়েছে বোধহয়। নাক ডেকে ঘুমাচ্ছে নানু। থাক ঘুমাক, এতদিনের বকবকানি একটু হলেও কমবে এবার, ভাবে মিতু। ওয়াশরুমে যেতে হবে, তার আগে তার বেডরুমে যেতে হবে। মিতু তার শোবার ঘরে যায়। গিয়ে দেখে গান হোম থিয়েটার চালিয়ে বন্ধন সাহেব গান ছেড়েছেন। তোমার মাঝে নামবো আমি, তোমার ভেতর ডুবো, তোমার মাঝে কাটবো সাঁতার, ভাসবো আমি খুব। ডিম লাইটের মৃদু আলোতে গানটা কেমন যেন আবেশ ছড়ায়। মিতুর বুকটা কেমন যেন দীপদীপ জ্বেলে ওঠে। গানটা মিতুরও অনেক ভালো লাগতো একসময়। বন্ধন তার বিছানায় কাত হয়ে কপালে হাত দিয়ে শুনছিলেন গানটা। এর আগেও মিতু তাকে গান শুনতে দেখেছে, বেশিরভাগ ইংলিশ গান, আধুনিক ক্লাসিক্যাল গান অথবা রবীন্দ্রসঙ্গীত শোনেন তিনি ডিম লাইট জ্বালিয়ে। ডিম লাইটের আলো মিতুর মুখটায় ভাসে। মিতুকে দেখেই বন্ধন হাত সরিয়ে ফেলেন কপাল থেকে। এখনো ঘুমোয়নি? কি করছো মিতু? জবাবে, একটা জিনিস নিব। লাইটটা জ্বালাই? হ্যাঁ অবশ্যই। মিতু ওয়ার্ডরোব থেকে একটা প্যাক বের করে প্রয়োজনমতো তার জিনিস বের করে নিয়ে নেয়।
হঠাৎ মিতুর গা হাত পা অবশ হয়ে যায়। বন্ধন পিছন থেকে তাকে জাপটে ধরেছে। মিতুর কাঁধের পাশ থেকে চুল সরিয়ে সেখানে ঠোঁটের উষ্ণতা দিতে থাকে বন্ধন। মিতু সরে যেতে চায় সাথে সাথে। কি করেন? কেন মিতু, তোমার ভালো লাগে না? মিতু কি বলবে ভেবে পায় না। মাথা নিচু করে এদিক সেদিক তাকিয়ে কি যেন ভাবে। খেয়াল করেন বন্ধন মিতুকে। যাও তো মিতু, ওই নাইটিটা পরে এসো এখুনি, কমান্ড স্টাইলে মিতুকে আদেশ দেন তার স্বামী। মিতু তাতেও বোকার মতো দাঁড়িয়ে থাকে। বন্ধন এবার নিজেই বাতি জ্বালিয়ে কাবার থেকে নাইটিটা খুঁজে বের করে মিতুর হাতে দেয়। কি হলো, যাও নাকি আমি পরিয়ে দিব? মিতু এবার যেন সত্যি ভয় পেয়ে গেল বন্ধনের কথা শুনে। নাইটি পরে দাঁড়ায় মিতু বন্ধনের সামনে। বন্ধন সাহেব যেন হতাশ হন। উপরের শার্টটা আবার পরেছ কেন? ওটা খুলে ফেলো। মিতুর সারা গা হাত পা যেন থরথর করে কাঁপছে প্রবলভাবে। আচ্ছা এখন কি শীতকাল মিতু, এভাবে কাঁপছ কেন? ঠান্ডা লাগছে তোমার? এসি অফ করে দিব। মিতুকে স্বাভাবিক করার চেষ্টা বন্ধন সাহেবের। এত কিসের লজ্জা মেয়েটার? মনে মনে বেশ অবাক হন বন্ধন। মিতু কি করবে বুঝে উঠতে পারে না। ভাবে একটা দৌড় দিয়ে নানুর ঘরে ঢুকবে কিনা। বন্ধনের যেন তর সইছে না। চেহারাও অন্যরকম লাগছে লোকটাকে। কাছে এসে নিজেই মিতুর গা থেকে নাইটির উপরের পাড়টা খুলে ফেলে। মুগ্ধতা ছেয়ে যায় বন্ধনের চোখে মুখে। সত্যি যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে মিতু তোমাকে। বন্ধন ধীর পায়ে এগুচ্ছে মিতুর দিকে। এবার মিতুকে কাছে টেনে নেয়। দুহাতে মিতুর মুখটা ধরে। লজ্জায় লাল হতে থাকে মিতু। চোখ নামিয়ে ফেলে আবার। মেয়েরা চোখ বন্ধ করে ফেললে বোধহয় আরো বেশি মায়াবী লাগে, মিতুকেও তাই লাগে বন্ধন ভাবে। আলতো আবেগে আদুরে গলায় বলে বন্ধন মিতুকে। ফের বলে, আচ্ছা আমাকে এত লজ্জা পাচ্ছ কেন মিতু? কে আমি বলো তোমার? আপনি বলেন। মিতুর উত্তর। আমি তোমার বিয়ে করা বর না, বলো তোমার সোহাগ। বলেই মিতুর কপাল স্পর্শ করে সেখান থেকে মিতুর গোলগাল গালে আদর দিতে থাকে বন্ধন। মিতুর শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। তার উষ্ণ বায়ু ছড়িয়ে পড়ে বন্ধনের বুকে। কি হচ্ছে না হচ্ছে কিছুর ভিতরে সে নেই, কিছুই যেন টের পাচ্ছে না মিতু। বন্ধনের রোমশ হাতগুলো সেও ধরে বসে এবার। বুকের ভিতর উথাল পাতাল শিহরণ মিতুর। মিতুর কাপা কাপা গোলাপি ঠোঁটগুলো আঙ্গুল দিয়ে ছুঁয়ে ধরে বন্ধন। ইস, এত নরম তোমার ঠোঁট। মিতু এবার চোখ খোলে। বন্ধনের চোখে চোখ। বন্ধন এইবার লাইটটা অফ করে দেয়। মিতুর ভাসা ভাসা চোখগুলো লাল দেখে ভারী ভালো লাগে তার। আরও গভীরে দেখতে চায় তাকে। আলোটা নিভিয়ে দেয়। ফের ডিম লাইটটা জ্বালায়। মিতু দেখে বন্ধনের চোখগুলো অদ্ভুত সুন্দর। কিন্তু আগে তো এত ভালো লাগেনি। মিতু, আমাকে ভালোবাস না তুমি? বাসি। সত্যি? কেন বলনি তবে এতদিন? হঠাৎ শুনে যেন মিতু রেগে যায়। নিজেকে এবার ছাড়িয়ে নেয় বন্ধনের কাছ থেকে অনুযোগের সুরে বলে, আপনি তো বিয়ের আগে কত কথা বললেন, কেকেই ভালোবাসেন, আমাকে ভালোবাসতে পারবেন না। নানু আর বাবাই এর জন্যই এই বিয়েতে রাজি হয়েছেন। মিতুর কথা শেষ না হতেই ফের বন্ধন আরো জোরে কাছে টানে। দুহাত দিয়ে মুখ বাড়িয়ে অধর স্পর্শ করে মিতু। ঠোঁটের সবটুকু স্বাদ যেন নিজের করে নেয় বন্ধন। কতক্ষণ ধরে বন্ধন এটা করল মিতু যেন বুঝতেই পারে না। কতক্ষণ ধরে বন্ধন মিতুর মুখটা নিজের মুখে এনে ধরে রাখল মিতু বুঝে উঠতে পারে না। মিতু শুধু মনে হতে লাগল, কেন এত ভালো লাগা? আগে তো কখনো লাগেনি। 2-7 বছরের জীবনে এই তৃপ্তি, জীবনের স্বাদ, এ অনুভূতি, এ মাহেন্দ্রক্ষণের কোনো তুলনাই হয় না। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট মনে হতে লাগল কতখানি অর্থবহ তার কাছে। যদি তা ধরে রাখা যেত। যদিও তার মামাতো ভাই হিমেলের সাথে সম্পর্ক ছিল। হিমেল বহুবার তার বহু কাছাকাছি আসার চেষ্টা করত। লাজুক স্বভাবের ও ধার্মিক পরায়ণ মিতু হাত ধরার বাইরে কখনো ঘনিষ্ঠ হতে দেয়। আর তেমন সুযোগও ছিল না। কারণ হিমেলও অনেক ব্যস্ততা দেখাত এবং মিতুকে অন্য সব পুরুষের মতো এত ভালোবাসা জাহির করত না। সবকিছুতে ছিল নিজেরই প্রশংসা। ইঞ্জিনিয়ার ও দেখতে ভালো বলে অয়থা নিজেকেই জাহির করত হিমেল। একবার খুব একান্তে মিতুকে সুযোগ বুঝে কাছে নিতে চেয়েও পারেনি তার এই অহমিকা ও অভদ্র আচরণের জন্য। মিতু বুঝত হিমেল মুখে কিছু না বললেও সবই চাইত, কিন্তু তাই বলে মিতুকে অবহেলা করে তাকে পাওয়ার চেষ্টা এতটা নির্বোধ মিতু নয়, তাই ধরাও দেয়নি। আর আজকে এই মুহূর্তে যা হচ্ছে তার জন্য প্রতিটা মেয়েই অপেক্ষায় থাকে। আজকাল তো প্রেম করলেই কত কিছু হয়, আর সে তার বান্ধবীদের কাছেও শুনেছে এমন অনেক ঘটনা। তাতে সে বারবার শিহরিত হয়েছে, কখনো ব্যাকুলও হয়েছে। কিন্তু তা ছিল শুধুমাত্র তার নিজের ভিতর। কখনো এমনই করে কাউকে কল্পনায় আনেনি মিতু। কারণ হিমেলের রূঢ় আচরণ তাকে কেমন কঠিন করে তুলেছিল বিয়ের কিছুদিন আগে থেকেই। আর যেদিন থেকে মিতু আবারও শুনল বন্ধন তাকে ভালোবাসতে পারবে না, মিতু যেন নিজেকে সেভাবেই প্রস্তুত করে রেখেছিল। কিন্তু মিতু অসুন্দর নয়, যৌবনও তাকে কামুক করেছে, তাই বলে এতদিন পরে মিতু সব ভুলে যেতে চায়। আজ তো কোনো পাপ হচ্ছে না, তার বিয়ে করা বর তাকে স্পর্শ করছে। বন্ধন মিতুর সারা মুখে, কপালে, গালে, ঠোঁটে আস্তে আস্তে আদরের উষ্ণ পরশ বুলিয়ে দিচ্ছে পরম যত্নে। তারপর তার গলা, ঘাড় ধীরে ধীরে মিতুর বাহুর দিকে ধাপে ধাপে এগোয় বন্ধন। দুজনের নিঃশ্বাস প্রশ্বাস আরো ঘনীভূত হয়। সে উত্তাপে মিতু যেন নিজেকে সমর্পণ করে স্থির আবেগে। তার নাইটির উপরের পাড়টা খোলা, বন্ধনের আকাঙ্ক্ষার পরিমাণটাও বেড়ে যায় সেরূপে।
বন্ধন বুঝতে পারে মিতু সম্পূর্ণ আনকোড়া। আদরের অনেক কিছুই মেয়েটা জানে না হয়তো। মিতুর কম্পন টের পায় বন্ধন। বন্ধনের আদরের তীব্রতায় মিতু কিছুটা পড়ে যায়। তাদের শোবার ঘরে মিতু আধশোয়া হয়ে বিছানায় হেলে যায়। বন্ধনের ভীষণ মায়া হয়। আহা, ব্যথা পাবে তো মিতু, বলে মিতুর পা দুটো বিছানায় তুলে দেয়। মিতুর চোখ দুটো বন্ধ। তার মাথা বালিশে দিয়ে পরম মমতায় আবারও চুমু খেতে থাকে বন্ধন একের পর এক। মিতুর নুপুর পরা ফর্সা পায়ে অনাবিল আনন্দে বন্ধন আদর বুলাতে থাকে। ফের মিতুর ফর্সা বাহুতে এবার যেন পাগলের মতো চুমু খেতে থাকে। মিতুর স্পর্শকাতর অঙ্গগুলোয় বন্ধন দিতে নেয় ভালোবাসার তীব্র ছোঁয়া। বন্ধন খেয়াল করল মিতু মাঝে মাঝে হাত দিয়ে বাধা দিচ্ছে। কখনো আড়ষ্ট হয়ে যাচ্ছে সে। প্রথম আদর হয়তো তাই এমন করছে মিতু, কিন্তু আমার কাছে এত লজ্জা কিসের বোকা মেয়ে, মনে মনে অবাক হয় বন্ধন। বন্ধন তার পেশাগত কারণে বেশিরভাগ ফরমাল পোশাক পরে। হাফ হাতা শার্ট, কখনো ফুল হাতা, মিতুর প্রিয় নীল রঙা স্যুট পরে থাকে, আর চোখে চকচকে গগলস। ঘুমাতে গেলে হাফ হাতা হাওয়াই শার্ট বা ভিতরের গেঞ্জি পরে। আজকেও হাফ হাতা সাদা শার্ট পরা ছিল বন্ধন। মিতু টের পায় বন্ধন তার শার্ট খুলে ফেলছে। ফর্সা রোমশ শরীর, বন্ধনের বুকের মাঝে লোম, গড়নটা বেশ মজবুত। মিতু একবার চোখ খুলে ফের অন্য পাশে তাকিয়ে চোখ বুজে যায় লজ্জায়। বন্ধন মিতুর মুখের কাছে আসে, আদুরে গলায় বলে, চোখ খুলো না মিতু, তোমার স্বামী তোমাকে আদর করছে, দেখবে না বলো। মিতু এবার উঠে বসে, মনে হলো যেন সম্বিত ফিরে পেয়েছে মিতু। বন্ধনের মুখের পানে চেয়ে বলে, আদর শেষ হয়নি, আমি এখন যাব। মিতুর কথায় তাজ্জব বনে যায় বন্ধন। কিছুটা উদ্গ্রীব হয়ে বলে, যাবা মানে কই যাবা? আদর এত তাড়াতাড়ি শেষ হয়? এটা কি এত তাড়াতাড়ি শেষ হবার জিনিস? ফের দুহাত দিয়ে মিতুকে বুকে টেনে নিয়ে বলে, আজ তোমার মাঝে নামবো, আমি তোমার ভিতর ডুব দিব, বুঝছো? পারবেন না, আজ আমাকে ছাড়েন। মিতুর জবাব, পারবো না মানে? তুমি চাও না? চাই, কিন্তু আজ পারবো না, আমার শরীর খারাপ। শরীর খারাপ? কি হয়েছে বাবু তোমার? মিতুর মুখটা হাত দিয়ে ধরে জিজ্ঞেস করে বন্ধন। কি বললেন? আমি বাবু? তুমি আমার বাবু, আমার সোনামনি, আমার জান পাখি। তাই শুনে মিতু শব্দ করে হেসে ওঠে। এখন ছাড়েন। কি তখন থেকে ছাড়েন ছাড়েন করছো? কি হয়েছে তোমার, এমন করছো কেন? আমার আদর তোমার ভালো লাগছে না মিতু? বন্ধন যেন একটু রেগে যায় এবার। খারাপ লাগবে কেন? শরীর খারাপ বুঝেন না? আমাদের মেয়েদের যেটা হয় প্রতি মাসে, আমার সেটা এখন হয়েছে, বলে ওয়ার্ডরোবের উপর রাখা পিরিয়ডের প্যাকেটটার দিকে ইঙ্গিত করে মিতু। ওইটা নিতেই এই ঘরে এসেছিলাম। মাথা নিচু করে লাজুক হাসে মিতু। বন্ধন এইবার পুরাই বোকা বনে যায়। সে তো ভুলেই গিয়েছিল মেয়েদের এই প্রবলেমের কথা। তাছাড়া কে আর অসুস্থতা, মারা যাওয়া, নানারকম টেনশনে সে এসব ব্যাপারগুলো মনেই রাখেনি। অসহায়ভাবে বলে, কতদিন লাগবে ভালো হতে? 5 দিন। মিতু এবার উঠে দাঁড়ায়, নিজেকে ঠিক করে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। বন্ধন ফের পেছন ফিরে ওর হাতটা ধরে, কোথায় যাচ্ছ? কিছু করব না তো, এভাবেই আদর করব। থাকো, তারপর তোমার বুকে ঘুমিয়ে থাকব। মিতুর এই কথাগুলোয় খুব ভালো লাগে, খুব মায়াও হয় বন্ধনের জন্য, কিন্তু তাতেও সায় দিতে পারে না মিতু। বন্ধনের উত্তাপ বুঝে গেছে মিতু। আপাতত আজ পালিয়ে বাঁচতে হবে তাকে। ওই ঘরে নানু একা, নানুর শরীরও আজ ভালো না। আমার এভাবে আপনার কাছে থাকা ঠিক না। ও আচ্ছা, তাই না? নানুর কথাটাই ভাবলা, আর আমার যে কি অবস্থা সেটা কিছু না, একবারও ভাবছ সেটা? বেশ রেগে যায় বন্ধন। আমার কি দোষ বলেন? ফের বলে মিতু, এই এতদিন 5টা মাস পরে বুঝলেন কেমন লাগছে? এতদিন তবে কিভাবে পারলেন এভাবে আদর ছাড়া থাকতে? কই এতদিন তো কিছু বলেননি, আমাকেও তো কিছু বুঝতে দেননি। বন্ধন মিতুর কথার কোনো উত্তর দিতে পারে না। বেচারা ফ্যাল করে তাকিয়ে থাকে মিতুর দিকে। এভাবে আজ তার শিক্ষা হবে সে ভাবেনি। কত শখ করে পছন্দ করে এই নাইটিটা কিনেছিল আজকের এই রাতটার জন্যে, মিতুকে কাছে পাবার জন্যে। 5টা মাস সে দেরি করে ফেলেছে মিতুকে সোহাগ করতে, এখন মনে হচ্ছে 5 দিন সবুর করার মতো ধৈর্য তার নেই। মিতুরও খুব খারাপ লাগছে। নাইটির উপরের পাড়টা পরে বন্ধনের কাছে আসে। বন্ধনের গালে হাত ছুঁয়ে বলে, মন খারাপ করছেন কেন? 5টা দিনই তো এমনি কেটে যাবে। আমি এখন নানুর রুমে যাই কেমন? আর প্লিজ এমন মন ভার করে রাখবেন না। মিতু বন্ধনের গালের থেকে হাত সরিয়ে নিতে নেয়। বন্ধন ফের হেঁচকা টানে মিতুকে কাছে টানে। ফের মুখটা বাড়িয়ে দিয়ে মিতুর ঠোঁটগুলো জোরে চেপে ধরে ওর যাবার বেলায়। প্রচণ্ড ভালো লাগার নেশাতে সেও ডুবে যায়। অজান্তে মিতুর হাতগুলো বন্ধনের চুলে, বাহুতে ছেয়ে যায় আবেশে। এ কেমন জাদু মিতুকে মাতাল করে দিচ্ছে আবার। বন্ধন তাদের কাবার্ডে মিতুকে ঠেক দিয়ে দাঁড়ানো। মিতুর দুপাশের দুহাত শক্ত করে ধরে রাখে, তার হাত দুটো দিয়ে চেপে ধরে। মিতুর পা দুটো আটকে থাকে, কিন্তু নানুর রুমেই তার দ্রুত যাওয়া দরকার। এবার যেন মিতুই আর যেতে চায় না, চলবে। মিতু পা টিপে টিপে নানুর রুমে চলে এল। তার বেডরুমে ডিমলাইটের আলোয় ঘড়িতে সময়টা ভালো করে দেখতে পারেনি মিতু। মিতু চুপচাপ নানুর বিছানায় তার পাশে শুয়ে পড়ল। নানু পড়ে পড়ে ঘুমাচ্ছেন বেশ, নাক ডাকাটা এখনো চলছে। বিছানায় শুয়ে পড়ে আর মুখ টিপে হাসে। কি ভীষণ ভালো লাগায় প্রবল আন্দোলিত হয় সে।
সারা শরীরে তার আনন্দের ঢেউ ভাসিয়ে নিয়ে যায় তাকে। মিতু তার হাতের আঙুল দিয়ে বারবার তার ঠোঁট ছুঁয়ে দেখে, সারা হাতে হাত দিয়ে ছোঁয়ায়, এরপর সমস্ত বাহুতেও স্পর্শ করে, যেখানে যেখানে বন্ধন তাকে ভালোবাসার উষ্ণতা দিয়ে ভরিয়েছে। আচ্ছা, বন্ধন কি তবে তার প্রাণভ্রমরা? ফুল তো হয় নারী, আর সেই ফুলের গায়ে ভ্রমর বসে। মধু খায় ভ্রমর বেশি পুরুষ, কত নাটক নোভেলে তো এমনটাই দেখায়। তবে তার কাছে মনে হয় মধুর স্বাদ তো সেও পেয়েছে। 2-7 বছরের জীবনে আজ অনেকদিন পর মিতু নিজেকে আবিষ্কার করল ভিন্ন রূপে। সে যে এক নারী, যার রূপ আছে ভরা যৌবন, যার দুটি চোখে অফুরন্ত স্বপ্ন, যে স্বপ্নের বাসরের কথা তার মতো প্রতিটা মেয়েই ভাবতে ভালোবাসে নিভৃত চিত্তে, একাকী নিরালায়। যতটাই ভাবে ততটাই রোমাঞ্চিত হয়ে ওঠে। নিজেকে দোষারোপ করে ফের। কেন সে এভাবে ভাবেনি? কেন তার ভালোবাসা সে এতদিন আদায় করতে পারেনি? বন্ধন কবে কি না কি বলেছে বিয়ের আগে, কেন সে এটা নিয়ে পড়েছিল? হঠাৎ মিতুর একটা কথা মনে হলো। আচ্ছা, বন্ধন কি তাকে ভালোবাসে? বন্ধন এটা জিজ্ঞেস করেছিল। মিতু তার জবাবও জানিয়েছে তার প্রাণনাথ, তার সোহাগকে। হায় আল্লাহ, কি করলাম, এটা একবারও জিজ্ঞেস করে নিলাম না কেন উনাকে। কিন্তু বন্ধন আমাকে আজ বাবু বলে ডেকেছে। সোনাবু, জান পাখি, আরো কত কি তো বলল। মিতু মুখে হাত দিয়ে ফের হাসে। তার চোখে মুখে আনন্দের বন্যা, সারা শরীরে তরঙ্গের মতন বিজলি খেলে যায়। আচ্ছা, কি করছে বন্ধন এখন? ফের মনে পড়ে তার মাথার পিছনে বালিশের উপরের পাশে তার মোবাইল। মোবাইলে বন্ধন ও মিতুর বিয়ের কিছু ছবি আছে। এছাড়া নিবিড়কে নিয়ে যেদিন শপিং করল, রেস্টুরেন্টে খেতে গেল, আর ওই দিন যে মিতু গাড়ির সাথে লেগে হাতে ব্যথা পেয়ে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল, সেদিনেরও কিছু ছবি আছে। বন্ধনের একটা নীল শার্ট পরা সিঙ্গেল ছবি নিবিড় তুলে দিয়েছিল সেদিন মিতুর মোবাইলে। মিতু এবার সেই ছবিটা দেখে, সত্যি কি এখন আপনার আমাকে ছাড়া ঘুমাতে কষ্ট হচ্ছে বাবু? বাবু নানির দেয়া বন্ধনেরই নাম। কিন্তু আমার যে আর ভালো লাগছে না আপনাকে ছাড়া। কি জাদুর ছোঁয়া দিলেন আমায়। ইস, কি দরকার ছিল নানুর ঘরে আসার। এখন বাজে 4:30। মোবাইলে ঘড়ি দেখে মিতু, আর একটু পরেই তো ফজরের আয়ান দিবে। বন্ধন তার বুকে ঘুমাতে চেয়েছিল। এতক্ষণ ছিলাম উনার কাছে। বন্ধনের সোহাগের ঠেলার সময়ও কত দ্রুত চলে যায়। আর তাকে কতখানি বন্ধন ভালোবাসে তাও জিজ্ঞেস করতে ভুলে গেছে মিতু স্বামীর ঠোঁটের জাদুকরি চুম্বনে। বন্ধন আজ তার বাহুতে কামড়ে দিয়ে দাগও বসিয়ে দিয়েছে বাহুর জায়গায় জায়গায়। বুড়ি জানলে তো একটা লাফ দিবে, তার বাবু সোনা আজকে আমাকে কি করেছে। ফের ছবিটা আঙ্গুল দিয়ে স্ক্রিনে বড় করে দেখে তার সোহাগকে। এবার মিতু তার ঠোঁট লাগিয়ে চুমু খায়। শিহরণে মিতু সেই মুহূর্তগুলোতে নিমিষে হারায়। মিতুর চোখে পানি চলে আসে। এত বেশি ভালো আমি আপনাকে বেসে ফেলেছি বন্ধন। এখন যে আপনাকে ছাড়া আমি থাকতেই পারবো না। 5টা মাস কেন লাগাই দিলেন? এতদিনে তো আমি মাও হতে পারতাম। বলেন না। তবু তার মাঝেও মিতু নিবিড় সুখ খোঁজে। কারণ ভালোবাসার প্রতি সেও বিশ্বাস হারিয়ে ফেলেছিল। দেরিতে হলেও বন্ধন নতুন করে তার ভেতরে সেই অনুভূতি জাগিয়ে তুলেছে, তাই বা কম কিসে। এখন আর কোনো সময় নষ্ট করব না। আপনাকে নিয়ে আমি স্বপ্ন বুনব। নতুন করে আমাদের পৃথিবী সাজাবো। ভাবাবেগের রংবেরং মোহনীয়তায় মিতু নিজেকে হারাতে চায়। সেই মুহূর্তকাল চোখের সামনে যতই ভাসে ততই স্বপ্ন সুখের ঘোর লাগে। সারা চোখে মুখে দেহে প্রাণে তার উচ্ছ্বাসের তীব্রতা ছেয়ে যায়। ভালোবাসার ছোঁয়া, এ যে অন্যরকম জাদু। স্পর্শের তীব্রতায় মিতু আজ নতুন করে অপেক্ষার প্রহর গুনে। শিহরণে পা দিয়ে এবার তার পা স্পর্শ করে। হায় আল্লাহ, আমার পায়ের নুপুর গেল কই? কখন খুলে গেল নুপুরটা? বন্ধন যখন তাকে এসব জায়গায় আদর করছিল তখনও তো ছিল নুপুরটা। একে তো সোনার নুপুর। তার উপর বন্ধনকে কত বুঝিয়ে আজ নিজেকে ছাড়িয়ে নিয়েছে। বন্ধন আজ পুরোদস্তুর নাছোড়বান্দা। মনে হচ্ছিল বহু কষ্টে নিজেকে সংবরণ করেছে। কিন্তু সোনার নুপুর বলে কথা। বন্ধনের আদর সোহাগের কথা ভাবতে ভাবতে মিতুর চোখে ঘুমও চলে এসেছিল ততক্ষণে। কিন্তু নুপুরের চিন্তায় তো এখন ঘুমই আসবে না। আর এইবার বন্ধন তাকে কাছে পেলে মনে হয় না ছাড়বে। কিংকর্তব্যবিমূঢ় মিতু দরজার ওপাশে চেয়ে থাকে, যার ওপাশে তার শোবার ঘর। একবার বিছানা ছেড়ে ওঠে ফের শোয়। ও ঘরে যাবে কি যাবে না ভেবে ব্যাকুল হয় মিতু। ধারাবাহিক গল্প দ্বিতীয় বাসর পর্ব 1-2-1-3 বাই গল্পের ঠিকানা.com নভেম্বর 1-5 2021035117 দ্বিতীয় বাসর গল্প পর্ব 1-2 হাসিনা শাইদ মুক্তা। ভোরে আলো ফুটে ওঠার আগেই ঘুমিয়ে পড়েছে মিতু। শরীরটাও ক্লান্ত, তবে ফুরফুরে লাগছিল বেশ। রাতে প্রথমবারের মতো তার স্বামীর দেয়া উষ্ণ পরশ গায়ে মাখিয়েছে, এ ভাবনায় আরো বেশি উৎফুল্ল সে। কিন্তু ঘুম কি আর সহজে আসতে চায়? একে তো বন্ধনের উতলা বাহুডোর থেকে ছাড়িয়ে এনেছে রাতে। মিতুর শরীর খারাপের জন্য বেচারা কি মনটাই না খারাপ করল। বারবার বন্ধনের আদর আর মন খারাপ করা মুখটাই ভেসে আসে। তার উপর সোনার নুপুর কই গেল বুঝতে পারছে না। ভাবতে ভাবতে কখন যে ঘুম ছেয়ে গেল মিতুর চোখে। ঘুম থেকে উঠল একটু বেলা করেই। পাশ ফিরে দেখে নানুও নেই। নানু কি ভালো হয়ে গেল? কুই গেল এই শরীর নিয়ে? আর একটু ঘুমালেও তো পারে। এরপর মোবাইলের স্ক্রিনের সময় দেখে 10:30 বেজে গেছে। ওমায় তো বেজে গেছে, ও টেরই পায়নি। পাবে কি করে? কাল রাতের ঘটনাগুলো ভেবেই মিটিমিটি হাসে মিতু। আবার সেই মুগ্ধতার আবেশ মিতুর চোখে মুখে।
বন্ধনের কাছ থেকে ফিরে ওয়াশরুমে বোধহয় একবার গিয়েছিল। ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে যায় সে। আচ্ছা বুড়ি আবার আমার এই পোশাকে কিছু ভাবেনি তো? রাতে শাড়ি পরা ছিলাম, বন্ধনের কারণে এই স্লিপিং সুগারটা পরে আছি। স্বামীর ঘরে ছিলাম, পাপ তো কিছু করিনি। ওয়াশরুমে ঢোকা মাত্রই হতচকিত হয় মিতু। ওয়াশরুমের বেসিনের আয়নায় নিজের মুখটা দেখে লজ্জায় মরে যায় সে। পুরো মুখ, গালের এপাশ ওপাশ জুড়ে লাল লাল দাগ, বন্ধনের সোহাগের চিহ্ন। বন্ধন তাকে কখনো চুষে কখনো কামড়ে এই দাগগুলো বানিয়ে দিয়েছে। আদরের আবেশে রাতে ওয়াশরুমে এসেও তখন ভালোমতো বুঝতে পারেনি মিতু। হায় আল্লাহ, এখন আমি বের হব কি করে? ঘরে কে কে আছে এখন কে জানে? বাবাই, নিবিড়, নানু ও বুয়া সবাই তো আছে ঘরে, তারা তো দেখবেই। জিজ্ঞেস করলে কি বলবো? এই 5 মাস পরে এসব দাগ, এতদিন পরে কি ভাববে তারা আল্লাহ জানে। মিতু তার শোবার ঘরটায় ঢুকে দেখে বন্ধন নেই। উনি তো বেশিরভাগ দিনই ফজরের নামাজ পড়ে অফিসে চলে যান। দেরি হলেও সর্বোচ্চ 10টার আগেই বের হয়ে যান। তাদের বিছানাটার দিকে তাকায় মিতু, লাজুক হাসি হাসে ফের। এরপর নুপুরটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। আশ্চর্য, কই গেল নুপুর? পড়ে থাকলে তো এখানে বা আশেপাশেই থাকবে। মিতু বন্ধনের বিছানা গোছাতে গোছাতে জিজ্ঞেস করে, কি খুঁজতাছেন আফামনি? মিতু অস্থির ভঙ্গিতে বলে, আরে আমার নুপুর কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না। বুয়া যে কিছু একটা টের পেয়ে গেছে, সেটা তার চাহনি আর মিটমিটি হাসি দেখেই বোঝা যাচ্ছে। মিতু এখনো নাইটি পরে আছে, তার উপর চুল এলোমেলো, মুখ ভর্তি দাগ তো আগেই যা বোঝানোর বুঝিয়ে দিচ্ছে। মিতু এবার স্বাভাবিক হয়। ওয়ার্ডরোব থেকে ওর জামা কাপড় দ্রুত বের করে। গোসল করতে হবে দ্রুত। তবে বুয়াকে আবার তার পছন্দের নুপুর খুঁজে দেবার জন্য তাগাদা দেয়। আরে আফামনি টেনশন নিয়েন না, নুপুর ঘরেই আসে, কুই আর যাইব, জায়গাম তো নিয়ে আসে। বলে আবার সেই হাসি। জায়গাম তো কুই আছে, খুঁজে দাও তাহলে। এবার মিতুর কোনো কথার জবাব দেয় না বুয়া। দিব্যি হেসেই চলেছে সে। ফের জিজ্ঞেস করে, কালকে কুই ঘুমাইছেন হেই জায়গায় দেখছেন? মিতু বুয়ার কথায় লজ্জা পেয়ে যায়। কাল সে যদিও নানুর রুমে ছিল, কিন্তু এই পোশাকে এই বেশে নানুর ঘরে কি করছিল? নিশ্চয়ই অন্য ঘরে গিয়েছে সে। সেটা যে কেউ দেখেই বুঝে ফেলবে। মিতু আর দেরি না করে গোসলখানায় ঢুকে যায়। বন্ধন সাহেব সময় পান না, আগে সৈনিকই দিয়ে আসত। তবে এখন বেশিরভাগ মিতুই যায়। স্কুলে তার পরিচিত অনেকেই আছে, বাচ্চাগুলো যাদেরকে সে পড়িয়েছে তারা, তার কলিগ, গার্ডিয়ান আরও অনেকে। তাদের সাথে গল্প করেও মিতুর সময়টা ভালোই কাটে। তবে আজ তো কোনোভাবে সে স্কুলে যেতে পারত না। মিতু গোসল সেরে পরিপাটি হয়ে রান্নাঘরে যায়। নানু বসে বসে টিভিতে বাংলা ছায়াছবি দেখছেন। রাজ্জাক কবরীর পুরনো দিনের ছবি খুব মনোযোগ দিয়ে দেখছেন। একবার খোঁজ নেয়া দরকার শরীর এখন কেমন লাগছে। পুরনো দিনের বাংলা ছবি দেখতে খুবই পছন্দ করে নানু। আজকাল সিডির দোকানে সব সিডি পাওয়া যায় না। আজিজ সুপার মার্কেট শাহবাগে বোধহয় পাওয়া যায়। ছবি দেখে তো মনে হচ্ছে বেশ আছে নানু। সত্যি উনার উপর আল্লাহর অনেক রহম। তবু তো মিতুর একবার জিজ্ঞেস করা উচিত। কিন্তু বুড়ি অনেক চালাক, চশমার ফাঁকে মিতুকে দেখে কি নাকি জিজ্ঞেস করে বসে। নিবিড়ও কাছেই বসা। স্কুলে পৌঁছে দিয়েই নিবিড় হাঁকডাক করছে, ভাবি কুই গেলা তুমি? খেতে দাও জলদি, খিদে তো মারা যাচ্ছে। বলেই ডাইনিং টেবিলে রাখা ফলের বোল থেকে আপেলটা নিয়ে উপরে বলের মতো ছুঁড়ে কামড় বসালো তাতে। হুম দিচ্ছি তো। আপেলটা এখন খাচ্ছ কেন? ওটা রাখো, নাস্তা খেয়ে তারপর খাও। মিতু তার দেবরের জন্য পরোটা বেলে দেয়। বুয়া এসে তাওয়া বসায় চুলোয়। না পাইলাম না আফামনি। নিবিড় এবার জিজ্ঞেস করে, কি খুঁজছো তোমরা? কি হারালো আবার? আরে আমার নুপুর, সোনার। হুম। নানুর রুমে খুঁজেছে কেন? কাল রাতে ওই রুমে ছিলাম, এজন্য আজকে ভাইয়েরও নাস্তা দাওনি। মিতু কি বলবে বুঝতে পারে না। তুমি জানলা কিভাবে নিবিড়? তুমি তো এত সকালে উঠো না। আরে নানু বলছিল, আর কি তার বাবুসোনা নাস্তা না খেয়ে আজ অফিসে গেছে। তুমি নাকি ঘুমাচ্ছিলা তার ঘরে। ভাই আবার যাবার সময় নানুর রুমে তোমাকে দেখে গেছে। মিতু তো শুনে পুরাই অবাক। বুড়িরে বুড়ি তোলে তোলে, এই যার জন্য করলাম চুরি সে বলে চোর। নানুর অসুস্থতার জন্য যে ছিলাম এটা একবারও বলেনি। নিবিড়ের নাস্তা পরোটা, ডিম ভাজা প্রায় শেষ। সকালে বা যতবেলাতেই ঘুম থেকে উঠুক না কেন, ভাবির হাতের নাস্তা, স্পেশালি তার হাতে জাদুকরি ছোঁয়ায় বানানো ঘি আর সামান্য তেলে ভাজা পরোটা খেতে ভালোবাসে নিবিড়। যদিও আগের দিন রাতে মিতুকে বলে রাখে বিশেষ এই পরোটার কথা। কানাডা প্রবাসী, সর্বদা ফিগার কনসাস নিবিড় যদিও তেলের জিনিস এভয়েড করে, তবু যে কয়দিন এখানে তাদের সাথে আছে ভাবির হাতের খাবার খাবে না তা কি হয়? মিতু খেয়াল করল নিবিড় তার কাছাকাছি আসছে। অনেকক্ষণ ধরে নিবিড়ের চোখের আড়াল হতে চাইছে সে। মনে হচ্ছিল নিবিড় ও ব্যাপারটা ধরে ফেলেছে। বারবার মুখের দিকে তাকালেই ভাবি সরে যাচ্ছে। ভাবি দ্রুত নাস্তা বেড়ে দেয় নিবিড়কে। কি যাও ভাবি, বসো না। তুমি খাবা না নাস্তা? আসছি, চুলোয় চা বসিয়েছি তো, বলেই চম্পট দেয় মিতু। নিবিড় পরোটা ছিঁড়তে ছিঁড়তে একটু চেঁচিয়ে বলে, ভাইয়ের সাথে কিছু হয়েছে আজকে? ওপাশ থেকে মিতুর জিজ্ঞাসা, কি হবে? ওই তো সংসারে যা হয় ঝগড়াঝাটি। মিতু কি বলবে এবার ভাবতে থাকে। নিবিড়ের সামনে এভাবে যেতে ভীষণ লজ্জা করছে তার। গোসলের পর
যে ক্রিম লাগিয়ে অভ্যস্ত ফেয়ার এন্ড লাভলি সেটা মেখেও কাজ হয়নি। অনেক আগে মিতু তখন ছোট, তার ফুফাতো ভাইয়ের বুকে দেখেছিল ওরকম দাগ হতে। ওদের বিয়ের পরের ঘটনা ছিল সেটা। ফুপুর বাসায় বেড়াতে গিয়ে সেদিন ব্যাপারটা ভালো করে না বুঝলেও ভাবিকে নিয়ে সবার হাসাহাসি রসিকতায় আন্দাজ করেছিল, কিন্তু সেটা ছিল তাদের বিয়ের পরদিন। কিন্তু আজ তো আর সেটা না। আর নুপুরটাও বা কোথায় গেল? মিতু আনমনে চুলোয় চা বসিয়ে ভাবছে এসব। হঠাৎ তাকে চমকে দিয়ে নিবিড় একটু জোরেই বলল, ভাবি, তোমার মুখে কি হয়েছে এগুলা? এরকম দাগ কেন এত? চুলার উল্টা মুখে দাঁড়ানো মিতু অগত্যা ধরা খেতেই হলো। ভোরে আলো ফুটে ওঠার আগেই ঘুমিয়ে পড়েছে মিতু। শরীরটাও ক্লান্ত, তবে ফুরফুরে লাগছিল বেশ। রাতে প্রথমবারের মতো তার স্বামীর দেয়া উষ্ণ পরশ গায়ে মাখিয়েছে, এ ভাবনায় আরো বেশি উৎফুল্ল সে। কিন্তু ঘুম কি আর সহজে আসতে চায়? একে তো বন্ধনের উতলা বাহুডোর থেকে ছাড়িয়ে এনেছে রাতে। মিতুর শরীর খারাপের জন্য বেচারা কি মনটাই না খারাপ করল। বারবার বন্ধনের আদর আর মন খারাপ করা মুখটাই ভেসে আসে। তার উপর সোনার নুপুর কই গেল বুঝতে পারছে না। ভাবতে ভাবতে কখন যে ঘুম ছেয়ে গেল মিতুর চোখে। ঘুম থেকে উঠল একটু বেলা করেই। পাশ ফিরে দেখে নানুও নেই। নানু কি ভালো হয়ে গেল? কই গেল এই শরীর নিয়ে? আর একটু ঘুমালেও তো পারে। এরপর মোবাইলের স্ক্রিনের সময় দেখে 10:30 বেজে গেছে। ওমায় তো বেজে গেছে, ও টেরই পায়নি। পাবে কি করে? কাল রাতের ঘটনাগুলো ভেবেই মিটিমিটি হাসে মিতু। আবার সেই মুগ্ধতার আবেশ মিতুর চোখে মুখে। বন্ধনের কাছ থেকে ফিরে ওয়াশরুমে বোধহয় একবার গিয়েছিল। ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে যায় সে। আচ্ছা বুড়ি আবার আমার এই পোশাকে কিছু ভাবেনি তো? রাতে শাড়ি পরাছিলাম, বন্ধনের কারণে এই স্লিপিং শুগরটা পরে আছি। স্বামীর ঘরে ছিলাম, পাপ তো কিছু করিনি। ওয়াশরুমে ঢোকা মাত্রই হতচকিত হয় মিতু। ওয়াশরুমের বেসিনের আয়নায় নিজের মুখটা দেখে লজ্জায় মরে যায় সে। পুরো মুখ, গালের এপাশ ওপাশ জুড়ে লাল লাল দাগ। বন্ধনের সোহাগের চিহ্ন। বন্ধন তাকে কখনো চুষে কখনো কামড়ে এ দাগগুলো বানিয়ে দিয়েছে। আদরের আবেশে রাতে ওয়াশরুমে এসেও তখন ভালোমতো বুঝতে পারেনি মিতু। হায় আল্লাহ, এখন আমি বের হব কি করে? ঘরে কে কে আছে এখন কে জানে? বাবাই, নিবিড়, নানু ও বুয়া সবাই তো আছে ঘরে। তারা তো দেখবেই। জিজ্ঞেস করলে কি বলবো? এই 5 মাস পরে এসব দাগ, এতদিন পরে কি ভাববে তারা আল্লাহ জানে। মিতু তার শোবার ঘরটায় ঢুকে দেখে বন্ধন নেই। উনি তো বেশিরভাগ দিনই ফজরের নামাজ পড়ে অফিসে চলে যান। দেরি হলেও সর্বোচ্চ 10টার আগেই বের হয়ে যান। তাদের বিছানাটার দিকে তাকায় মিতু। লাজুক হাসি হাসে ফের। এরপর নুপুরটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। আশ্চর্য, কই গেল নুপুর? পড়ে থাকলে তো এখানে বা আশেপাশেই থাকবে। মিতু বন্ধনের বিছানা গোছাতে গোছাতে জিজ্ঞেস করে, কি খুঁজতাছেন আফামনি? মিতু অস্থির ভঙ্গিতে বলে, আরে আমার নুপুর কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না। বুয়া যে কিছু একটা টের পেয়ে গেছে, সেটা তার চাহনি আর মিটমিটি হাসি দেখেই বোঝা যাচ্ছে। মিতু এখনো নাইটি পরে আছে, তার উপর চুল এলোমেলো, মুখ ভর্তি দাগ তো আগেই যা বোঝানোর বুঝিয়ে দিচ্ছে। মিতু এবার স্বাভাবিক হয়। ওয়ার্ডরোব থেকে ওর জামা কাপড় দ্রুত বের করে। গোসল করতে হবে দ্রুত। তবে বুয়াকে আবার তার পছন্দের নুপুর খুঁজে দেবার জন্য তাগাদা দেয়। আরে আফামনি টেনশন নিয়েন না, নুপুর ঘরেই আসে, কুই আর যাইব, জায়গাম তো নিয়ে আসে। বলে আবার সেই হাসি। জায়গাম তো কুই আছে, খুঁজে দাও তাহলে। এবার মিতুর কোনো কথার জবাব দেয় না বুয়া। দিব্যি হেসেই চলেছে সে। ফের জিজ্ঞেস করে, কালকে কুই ঘুমাইছেন হেই জায়গায় দেখছেন? মিতু বুয়ার কথায় লজ্জা পেয়ে যায়। কাল সে যদিও নানুর রুমে ছিল, কিন্তু এই পোশাকে এই বেশে নানুর ঘরে কি করছিল? নিশ্চয়ই অন্য ঘরে গিয়েছে সে। সেটা যে কেউ দেখেই বুঝে ফেলবে। মিতু আর দেরি না করে গোসলখানায় ঢুকে যায়। বন্ধন সাহেব সময় পান না, আগে সৈনিকই দিয়ে আসত। তবে এখন বেশিরভাগ মিতুই যায়। স্কুলে তার পরিচিত অনেকেই আছে, বাচ্চাগুলো যাদেরকে সে পড়িয়েছে তারা, তার কলিগ, গার্ডিয়ান আরও অনেকে। তাদের সাথে গল্প করেও মিতুর সময়টা ভালোই কাটে। তবে আজ তো কোনোভাবে সে স্কুলে যেতে পারত না। মিতু গোসল সেরে পরিপাটি হয়ে রান্নাঘরে যায়। নানু বসে বসে টিভিতে বাংলা ছায়াছবি দেখছেন। রাজ্জাক কবরীর পুরনো দিনের ছবি খুব মনোযোগ দিয়ে দেখছেন। একবার খোঁজ নেয়া দরকার শরীর এখন কেমন লাগছে। পুরনো দিনের বাংলা ছবি দেখতে খুবই পছন্দ করে নানু। আজকাল সিডির দোকানে সব সিডি পাওয়া যায় না। আজিজ সুপার মার্কেট শাহবাগে বোধহয় পাওয়া যায়। ছবি দেখে তো মনে হচ্ছে বেশ আছে নানু। সত্যি উনার উপর আল্লাহর অনেক রহম। তবু তো মিতুর একবার জিজ্ঞেস করা উচিত। কিন্তু বুড়ি অনেক চালাক, চশমার ফাঁকে মিতুকে দেখে কি নাকি জিজ্ঞেস করে বসে। নিবিড়ও কাছেই বসে। স্কুলে পৌঁছে দিয়েই নিবিড় হাতটা করছে। ভাবি, কই গেলা তুমি? খেতে দাও জলদি, খিদে তো মারা যাচ্ছে। বলেই ডাইনিং টেবিলে রাখা ফলের বোল থেকে আপেলটা নিয়ে উপরে বলের মতো ছুঁড়ে কামড় বসালো তাকে। ঘুম দিচ্ছি তো। আপেলটা এখন খাচ্ছ কেন? ওটা রাখো, নাস্তা খেয়ে তারপর খাও। মিতু তার দেবরের জন্য পরোটা বেলে দেয়। বুয়া এসে তাওয়া বসায় চুপ। না পাইলাম না আফাম। নিবিড় এবার জিজ্ঞেস করে, কি খুঁজছো তোমরা? কি হারালো আবার? আরে আমার নুপুর, সোনার। ঘুম। নানু রুমে খুঁজেছে কেন? কাল রাতে ওই রুমে ছিলাম,
ভাই আবার যাবার সময় নানুর রুমে তোমাকে দেখে গেছে। মিতু তো শুনে পুরাই অবাক। বুড়িরে বুড়ি তোলে তোলে এই, যার জন্য করলাম চুরি সে বলে চোর। নানুর অসুস্থতার জন্য যে ছিলাম এটা একবারও বলেনি। নিবিড়ের নাস্তা পরোটা, ডিম ভাজা প্রায় শেষ। সকালে বা যতবেলাতেই ঘুম থেকে উঠুক না কেন, ভাবির হাতের নাস্তা, স্পেশালি তার হাতে জাদুকরি ছোঁয়ায় বানানো ঘি আর সামান্য তেলে ভাজা পরোটা খেতে ভালোবাসে নিবিড়। যদিও আগের দিন রাতে মিতুকে বলে রাখে বিশেষ এই পরোটার কথা। কানাডা প্রবাসী, সর্বদা ফিগার কনসাস নিবিড় যদিও তেলের জিনিস এভয়েড করে, তবু যে কয়দিন এখানে তাদের সাথে আছে, ভাবির হাতের খাবার খাবে না তা কি হয়? মিতু খেয়াল করল নিবিড় তার কাছাকাছি আসছে। অনেকক্ষণ ধরে নিবিড়ের চোখের আড়াল হতে চাইছে সে। মনে হচ্ছিল নিবিড় ও ব্যাপারটা ধরে ফেলেছে। বারবার মুখের দিকে তাকালেই ভাবি সরে যাচ্ছে। ভাবি দ্রুত নাস্তা বেড়ে দেয় নিবিড়কে। কি যাও ভাবি, বসো না, তুমি খাবা না নাস্তা? আসছি, চুলোয় চা বসিয়েছি তো, বলেই চম্পট দেয় মিতু। নিবিড় পরোটা ছিঁড়তে ছিঁড়তে একটু চেঁচিয়ে বলে, ভাইয়ের সাথে কিছু হয়েছে আজকে? ওপাশ থেকে মিতুর জিজ্ঞাসা, কি হবে? ওই তো সংসারে যা হয় ঝগড়াঝাটি। মিতু কি বলবে এবার ভাবতে থাকে। নিবিড়ের সামনে এভাবে যেতে ভীষণ লজ্জা করছে তার। গোসলের পর যে ক্রিম লাগিয়ে অভ্যস্ত ফেয়ার এন্ড লাভলি সেটা মেখেও কাজ হয়নি। অনেক আগে মিতু তখন ছোট, তার ফুপাতো ভাইয়ের বুকে দেখেছিল ওরকম দাগ হতে। ওদের বিয়ের পরের ঘটনা ছিল সেটা। ফুপুর বাসায় বেড়াতে গিয়ে সেদিন ব্যাপারটা ভালো করে না বুঝলেও ভাবিকে নিয়ে সবার হাসাহাসি, রসিকতায় আন্দাজ করেছিল। কিন্তু সেটা ছিল তাদের বিয়ের পরদিন। কিন্তু আজ তো আর সেটা না। আর নুপুরটাও বা কোথায় গেল? মিতু আনমনে চুলো চা বসিয়ে ভাবছে এসব। হঠাৎ তাকে চমকে দিয়ে নিবিড় একটু জোরেই বল, ভাবি, তোমার মুখে কি হয়েছে এগুলা? এরকম দাগ কেন এত? চুলার উল্টা মুখে দাঁড়ানো মিতু, অগত্যা ধরা। চলবে দ্বিতীয় বাসর গল্প, পর্ব 1-3। হাসিনা শাইদ মুক্তা। মিতু আমতা আমতা করছে। নিবিড়ের পাশ থেকে সরে এসে চায়ের কাপে চা ঢালছে। নিবিড়েরও তর্সি ছিল না কখন ভাবির মিষ্টি হাতের চা খাবে, তাই কিচেনের বেসিনে এসেই হাত ধুচ্ছিল নাস্তা খেয়ে। তারপর ভাবির মুখের দিকে তাকিয়েই প্রচণ্ড অবাক হয়ে গেল। কি হয়েছে? ভাবির সামনেও তো আসছে না। দেবরকে নাস্তার টেবিলে বসিয়ে রেখে কোনো খবর নাই। মনে মনে বিড়বিড় করে একসময় ভাবিকে জিজ্ঞেস করতে তার কাছে যায়, কি হইছে বলবা তো? কি হয়েছে? চায়ের কাপটা নিবিড়ের হাতে দেয়। তখন থেকে জিজ্ঞেস করছি, মুখে কি হইছে তোমার? অ্যালার্জি? হুম। কিভাবে হলো? পার্লারে গেছিলা? না। আমি নিজে নিজে মাস্ক লাগিয়ে রূপচর্চা করেছিলাম, তাই এই অবস্থা। তোমরা মেয়েরা যে কি আটা ময়দা মাখো তাই বুঝি না। এত সুন্দর মুখটাকে কি করছো? মিতু মাথা নিচু করে ভাবে। নিবিড় কি বলদ, না বলদের অ্যাক্টিং করছে? ভাইয়া দেখছে, ও তোমার তো আজ তার সাথে দেখাই হয়নি। হায় আল্লাহ, এটা তোর ভাইই করেছে, তুই বুঝতে পারছিস না? মনে মনে ফের বলে মিতু। কোথায়? কোথায় আবার? ডাক্তারের কাছে। তোমার মুখের এই দশা ভাই আসার আগেই ঠিক করতে হবে, না হলে ভাইয়া বলবে তুই কেন তোর ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেলি না। উফ নিবিড়, আচ্ছা নাছোড়বান্দা তো। মনে মনে বিরক্ত মিতু। এই সামান্য কারণে ডাক্তার দেখাতে হবে না। আমার রান্না আছে, অনেক কাজ আছে আমার। ভাবি, আবার কি? মিতু এবার ঢোক গিলছে। নিবিড় এখন কি জানতে চায় আবার? তোমাকে আজ অন্যরকম লাগছে। কি রকম? মনে হচ্ছে তোমার কালকে কিছু হয়েছে, মানে তোমাদের কি বলতে চাস তুই? মাঝে মাঝে রেগে গেলে বা মজা করেও নিবিড়কে তুই বলে মিতু। মানে বাসর হয়েছে তাই না ভাবি? মিতু ফের মাথা নিচু করে ফেলে। তার দেবর যে এতক্ষণ অভিনয় করছিল, সব বুঝেও না বোঝার ভান করছিল, তা মিতু বুঝেছে এতক্ষণে। বাট ভাবি, সত্যি তোমাকে না আগের চেয়ে বেশি সুন্দর লাগছে। দ্য ক্রেডিট গোস টু মাই হ্যান্ডসাম ব্রো বন্ধন আহমেদ। নিবিড় আজকাল বেশ দুরন্ত হয়ে যাচ্ছে। এই যে শুরু হলো ওর বাদরামি, না জানি আর কি বলে লজ্জা দিবে সে। তুমি ভেবেছ আমি কিছু বুঝবো না? ফের শুরু করে বাদরটা। কি বুঝেছিস তুই? বিয়ে কর, তখন আমরাও বুঝবো। তোমার মতো মেয়ে পেলে করবো, না হলে আজীবন বান্দা একাই থাকবে, বুঝেছ? ওই নিবিড় ভাবির সাথে ফ্ল্যাটারিং শুরু করছিস তাই না? বলে তরকারি রাধার চুটি দিয়ে কানে আস্তে করে বাড়ি দেয় নিবিড়ের। 10টা না 5টা না, একটা মাত্র ভাবি, তাও এত মিষ্টি যে কেউ দেখলেই তো ফ্ল্যাটারিং করতে চাইবে। আর আমি তোমার ইয়াং ডেশিং হ্যান্ডসাম দেবস্ব বেবি কুল। মিতু নিবিড়ের কথায় হা হয়ে যায় শুনে। ওই তুই আমাকে বেবি বললি কেন? হ্যাঁ, আমি তোর বেবি হতে যাব কেন? এটা কি ওয়েস্টার্ন কান্ট্রি পাইছো যে এটা আমাকে বলবা? মুখে লাগাম দে নিবিড়। মিতু এবার সত্যি খুব রেগে যায়। আরে বাবা, দুষ্টুমি করেছি তো, তাতেই রাগ করলাম। বাট ভাবি, বাংলাদেশি মেয়েরা এখন আর আগের মতো নেই, অনেক আপডেট তারা। যা তুই তাদের কাছে যা, আমি এত আপডেট আলট্রামডার্ন নই যে তুই আমাকে বেবি বলবি। নিবিড় দুই কানে হাত দিয়ে বলতে থাকে এবার, আরে ভুল হয়ে গেছে মেরিমা, প্লিজ ক্ষমা করো। ওকে তুমি আমার বেবি না, ভাইয়ের বেবি। কি এইবার খুশি তো? মিতু কথাটা শুনে বেশ মজা পায়, লাজুক হাসে, তবে বেশ শব্দ করেই। নিবিড় ফের বলে ওঠে, ইস ভাবি, তোমরা মেয়েরা এভাবেই তো ছেলেদের মাথাটা নষ্ট কর, এমন পাগলা হাসি দিয়ে। এমন করে হাসলে ভাই আমার ঠিক থাকে কেমনে আল্লাহ জানে।
উফ, নিবিড়, যা তো হয়েছে অনেক হয়েছে, আমাকে কাজ করতে দাও প্লিজ। ঝাপ, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। আবার কোনো প্রশ্ন? ভাইয়ের মাথাটা কয়বার খেয়েছ ভাবি এমন হাসি দিয়ে? মিতু ভাবে বন্ধন ওর মুখের দিকে ভালো করে তাকিয়েছে কিনা কে জানে। কাল রাতে যদিও ও সোহাগ করেছে, কিন্তু তাও তো ডিম লাইটের মৃদু আলোতে। আর বন্ধনের সামনে সেভাবে হাসার সুযোগও তো পায়নি। তোর ভাইকে জিজ্ঞেস করিস, এখন যা। বুয়া তরকারি, সবজি সব কেটে রেডি করে দিয়ে যায়। মিতু চুলোয় বড় বড় চিংড়ির দো পেঁয়াজা করে আর চুলোয় সবজি বসিয়ে দেয়। ভাব দেখাচ্ছ তাই না ভাবি? হুম। আচ্ছা বলো, কি বলবা? তরকারিটা নেড়েচেড়ে দেয় মিতু। এমনি লো প্রেশারের সমস্যা তার আগে থেকেই। বাবা তাকে জোর করে ভিটামিন আর আয়রন ট্যাবলেট খাওয়াতেন। রক্তশূন্যতা বা এনিমিয়ার রোগী সে। বুয়া ডাইনিং রুম মুছতে এসে দেখল মিতু মূর্ছা যাচ্ছে। আঙুল কেটে রক্তে ভেসে যাচ্ছে। ঘরে নানু ছাড়াও কেউ নেই। নানুকে ডাক দিতে লাগল বুয়া। মিতু চোখ মুখ উল্টাচ্ছে। সেদিকে তার খেয়াল নেই। মিতু ওই অবস্থায় বুয়াকে বলল রুই মাছের মাথাটা ভালো করে ধুয়ে দিতে আর মুগ ডালটা হালকা আঁচে ভেজে দিতে। বাঁধনের এ দুটা ফেভারিট ডিশ, বর্বর ডিমওয়ালা গলদা চিংড়ির দো পেঁয়াজা আর মুগ ডাল, রুই মাছের মুড়িঘণ্ট। মিতুকে সে আগে এভাবে মূর্ছা যেতে দেখেনি। এর আগে শুনেছিল যে গাড়ির সাথে ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। মিতুর আঙুলটা চেপে ধরে বুয়া বলতে লাগল, আফামনি কি হইছে, এমন করতেছেন কেন? আর শালা দাফনে রেখে কাটতে কইছে। আমারে কইলেই তো কাইটা দিতাম। বুয়ার চিৎকারে নানু ছুটে এলো। কানে শোনার যন্ত্র বা হেয়ারিং এইড না লাগিয়েও মোটামুটি ভালো শুনতে পান আল্লাহর রহমতে। নানু মিতুর কাছে এসেই বকতে লাগল, মাথাখান ঘুইরা পড়ে যাইতেছিস, এখন আবার মুড়িঘণ্ট রাখতে চাচ্ছিস? বুয়া আর নানু দুজন ধরাধরি করে মিতুকে শুইয়ে দিয়ে আসলো বিছানায়। ফার্স্ট এইড বক্সটা খুঁজতে বলল বুয়াকে। ও বুবু, চোখ খোল, কি হইছে? এই আঙুল কাটনে কেউ ঘুইরা পড়ে বাচ্চা পেটে আসলে কি করবি তখন? লো প্রেশারের সমস্যার কারণে মিতুর মাথা ঘুরে পড়ার সমস্যাটা অনেক আগে থেকে, বিশেষ করে তার মা মারা যাবার পর থেকেই ছিল। মাঝখানে একেবারেই ঠিক হয়ে গিয়েছে, কিন্তু হিমেলের সাথে সম্পর্কের অবনতি, পারিবারিক কিছু কারণ আর তার শরীর খারাপ বা মাসিকের সময়টাও তার আবার দেখা দিচ্ছে এই সমস্যাটা। বিয়ের আগেও ডাক্তার দেখিয়েছে, তার বড় চাচাই ডাক্তার, পরীক্ষাও করিয়েছে। এটা ওর তেমন কোনো সমস্যা নয়। মিতু অনেক নরম স্বভাবের, তাছাড়া রক্তশূন্যতা প্রচুর। নানু যেন ঘাবড়ে যায়। বন্ধনকে ফোন করে নানুর কাছে ডায়েরিতে প্রয়োজনীয় সব নাম্বার দেয়া আছে, কিন্তু বন্ধনও তো ফোন ধরছে না। মিতুর হাতের আঙুল কাটার পর থেকেই চেষ্টা করছিল যেন ঘুরে পড়ে না যায়। শুধু শুধু বাসায় তাকে নিয়ে টেনশন করবে, এটা সে চায় না কোনোমতে। বিছানায় গা এলিয়ে দিয়ে কিছুক্ষণ চোখ বুজে থাকে। কতক্ষণ বাদেই চোখ মেলে, তাকিয়ে দেখে বুয়া তার পা মালিশ করছে তেল পানি দিয়ে। আরে নানু, কি করছো? ছাড়ো তো, আমি ঠিক আছি। বুয়া আর নানুর সেই একই কথা কেন মাথা ঘোরালো এভাবে? নানু, বুয়া একজন আর একজনের মুখের দিকে তাকিয়ে কি যেন জানতে চায় অনুমান করে মিতু। নানু এবার ভারী কণ্ঠ করে বলে, হ্যাঁ রে বুবু, বমিটমি হইছিল তোর? না, বমি হবে কেন? ওই দেখো আবার জিগায় বমি হইব কেন? তারপর বুড়ি বড় বড় চোখ করে মিতুর দিকে তাকিয়ে বলল, তোর কি হইছে মিতু? আঙুল কাইটা ঘুইরা পড়লি কেন? ও কিছু না নানু, আঙুলটা বোধহয় একটু বেশি কেটে গেছে। এখন ঠিক আছি। আঙুল কাটছে তো, হাতে মুখেও তো দেখি কাটছে। ফের ফিক করে হেসে মিতুকে শুধায়, তোর শরীরের দাগগুলা যে বানাইছে তার কারণ জিগাইতেছি। বাবু সোনা কিছু করছে কিনা হেইডা বল। ছোটবাবুর ভাই বোন কেউ আইতাসে? মিতু লজ্জায় লাল হয়ে যায়। বাবু সোনা তোমার খালি দাগ বানানো পর্যন্তই করতে পেরেছে, কিন্তু এখনো আমি কুমারী আছি। মনে মনে বিড়বিড় করে লাজুক হাসে মিতু। মিতু এবার বিছানা ছেড়ে গা ঝাড়া দিয়ে ওঠে। একদিকে ভালি হলো নানুর কাছে আর লুকোচুরি খেলা খেলতে হবে না তাকে। কি রে, কই যাস মিতু? নানু, তোমার বাবু সোনার আরেকটা প্রিয় খাবার রান্না বাকি, সেটা এখন করি গিয়ে। ওই সেরি মাত্র ঘুইরা পড়লি, ওহন্তরে পাকঘরে কে যাইতে কইছে? আঙুলে ওষুধ লাগা। আর তোরে আমি কি জিগাইছি হেইডার জবাব না দিয়া কই যাস? মিতু কোমরে আঁচল গুজে একেবারে পাক্কা গৃহিণীর মতো ফের রান্নাঘরে যায়। বুয়াকে ডেকে নেয় সাথে। যেতে যেতে হেসে বলে, শোনো নানু, এরকম মাথা ঘুরে আরো কত পর্ব সবে তো শুরু। ফের দুষ্টু হাসি দিয়ে বলল, আর শোনো, তোমার এত কথার জবাব আমি দিতে পারবো না, তোমার বাবুসোনার কাছ থেকেই জেনে নিও। অথচ একটু আগে সে ঘুরে পড়েছিল ভাবখানা এমন যে কিছুই হয়নি। মনোযোগ দিয়ে লঙ্কা, পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি আর ধনে পাতা দিয়ে রুই মাছের মুড়োটা চুলোয় চাপিয়েছে মিতু। তার হাতের মুগ ডালের রুই মাছের মুড়িঘণ্ট অসাধারণ হয়। ছোট ভাই মুহিনের কাছে তো অমিত মনে হয় মিতুর রান্না করা এই খাবার। আচ্ছা, ছোট ভাইকে ফোন করে একটু আসতে বলবো নাকি? বাবাকেও একটু পাঠিয়ে দেয়া যাবে। না না, মুহিন আবার এতদিন পর মুখের এই দাগগুলি দেখে কিনা কি ভেবে বসবে, পরে মিতু কিছু বলতে পারবে না। বাইরে আজ আবার বৃষ্টি পড়ছে। সেপ্টেম্বর মাসে এই অসময়ে বৃষ্টি কেন? বাংলাদেশের আবহাওয়াও এখন ভীষণ রকম গরমিল। আর বৃষ্টির পর সোদা মাটির একটা গন্ধ আসে মিতুর কাছে, খুব ভালো লাগে সেটা। সকাল থেকেই টপটপ ঝরছিল। মিতু জানলা গুলি খুলে দেয়।
আহ, প্রাণ জুড়ানো শীতল বাতাস। বন্ধন, বাবাই তিনজনে মিলে বৃষ্টিতে ভিজলে মন্দ হতো না। ছেলেটার পড়ার এত চাপ, বিনোদন বলতে স্কুলের মাঠ, আর বাসায় টিভিতে কার্টুন আর ট্যাবে গেমস। মাঝে মাঝে ছোট চাচুর ল্যাপটপেও খেলে, গান শোনে। নিবিড় গিটার বাজানো শেখায় তার ভাতিজাকে। মুড়িঘণ্টা প্রায় হয়ে গেছে, লবণ দেখে নেয়, নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা আর ধনে পাতা ছড়িয়ে দেয়। সামান্য জিরার ফাঁকি। বাসমতি চালের ভাতের সাথে চিংড়ির দোপেঁয়াজা আর মুড়িঘণ্ট, আর এই ঝুম বৃষ্টিতে খিচুড়ি। মাংস না হলেও এই খাবারগুলিও কম জমজমাট নয় বৈকি। ঘিয়ে সিদ্ধ আলু ভেজে ভর্তা করতে পারলেও বেশ হতো। তবে বুয়া কচুশাক রান্না করে দিয়ে গেছে। মুড়িঘণ্টা এর আগে খানসামা করে দিত। তার কাছেই জেনেছে মিতু বন্ধন খুব পছন্দ করে। হঠাৎ ফোন বেজে ওঠে তার, ওপাশ থেকে ভারী কণ্ঠে বন্ধন প্রায় চেঁচিয়ে ওঠে। কি হয়েছে মিতু তোমার? এতবার ফোন করছি, ফোন ধরছ না কেন? আজ আবার মাথা ঘুরে পড়েছ? ফোনটা চার্জে ছিল, তাই খেয়াল করেনি মিতু। ও আচ্ছা, তেমন কিছু না, একটু আঙুল কেটে গিয়েছিল তো তাই। আঙুল কাটল কি করে? ধ্যান কোথায় থাকে? বুঝেন না ধ্যান কোথায় থাকে? কাল রাতের ঘটনা ভুলব কেমন করে? তার উপর নিবিড় যা বলল, মাথায় ঘুরপাক খাচ্ছে ওই কথাটা। ফের বিড়বিড় মিতু। কি হলো, চুপ করে আছো কেন? কি ভাবো? হ্যাঁ, আচমকা মিতু বলে ওঠে। আমার নুপুরটা খুঁজে পাচ্ছি না। আপনি দেখেছেন? ও, এই ব্যাপার, ভালো করে খুঁজেছ? খুঁজে দেখেছি তো, সব জায়গায় কোথাও নেই। ঠিক আছে, হারিয়েছে হারিয়েছে, আর একটা বানিয়ে দিব, এই নিয়ে টেনশনের কি আছে? টেনশন করব না, আমার নানির বানিয়ে দেয়া নুপুর, এত সুন্দর ডিজাইন আর পুরো 10 আনার ভারী নুপুর। খাঁটি সোনার এখন এইসব পাওয়া যায় না সহজে। বুঝেছি, যত খাঁটি হোক নুপুরের ছবি আছে। ওইটা আমাকে ভাইবারে পাঠাও। ওরকম আরেকটা বানিয়ে দেয়া যাবে, সেজন্য টেনশন করে মাথা ঘুরে পড়তে হবে কেন? বাঁধনের কথায় মনে হচ্ছিল 5 মাস পরে সে যেন উৎকৃষ্ট স্বামীর মতো বুকে শাসন করছে। এতদিন এই ঝাড়ি কই ছিল, আজ যে বড় ঝাড়ছেন। মিতুও যেন একটু রেগে যায়। কিছু না। ঘুম তাহলে ভালোই দিলা আমাকে ছাড়া। কে? আমি তো ওই ঘরেই ছিলাম, নানুর ঘরে, সেও তো কত পড়ে গেলাম। আপনি বুঝি ঘুমাননি? আমাকে ঘুমাতে দিশো তুমি। আমি আবার কি করলাম? বুঝো না কি করছো? এত আদর সোহাগের পরও মন ভরে তোমাকে আদর করতে পারিনি। আমার অবস্থা তুমি বুঝতেছো? কি যে বলেন! এতটা দিন চলে গেল, আপনার এখন মনে হলো আমাকে আপনার বুঝতে হবে? কত যে ধম জানেন! তাই বুঝি প্রতিশোধ নিচ্ছ? হুম, প্রতিশোধ নিব কেন? 5 মাস দেরি করলে এমনই হয়। বলেই সশব্দে হেসে ওঠে মিতু। হঠাৎ ওপাশ থেকে দীর্ঘশ্বাস শোনে মিতু বন্ধনের। কি হলো, চুপ করে আছেন কেন? শুনছিলাম তোমার হাসি। তোমার হাসির দাম 1 কোটি টাকা। সত্যি? হুম, জান। কালকে রাতের পর বুঝলাম 5 মাস দেরি করেছি। এখন 5টা দিনই আমি ওয়েট করতে পারছি না, কবে তোমাকে কাছে পাবো। মিতু মন্ত্রমুগ্ধের মতো বন্ধনের কথাগুলো শুনছে। এই কি হয়েছে আপনার? জানি না মিতু। আজ অফিসে যাবার সময় খুব মিস করেছি তোমাকে। নানুর রুমে গিয়ে তোমাকে দেখে এসেছিলাম। কি শান্তিতে ঘুমাচ্ছিলে, একটা জিনিস করতে খুব ইচ্ছে করছিল। তাই? মিতুর মুগ্ধতা। হুম, আর শোন, নিবিড়কে বলে দিয়েছি আজ ডাক্তার দেখিয়ে আসবে। না না, আজ কিছুতেই পারবো না। আজ আবার কি হলো? আমার সারা মুখে কি করেছেন মনে নাই? ডাক্তার জিজ্ঞেস করলে কি বলবো? বলবে স্বামী মায়ের দিশে এখন ওষুধ দেন। হা। না প্লিজ, আমি পারবো না, আমার বুঝি লজ্জা করে না। দাগ চলে গেলে আমি বরং বড় চাচাকে দেখিয়ে আসবো। দাগ চলে গেলে মানে? দাগের দেখছো কি, সবে তো শুরু। আর এত কথা শুনতে চাই না, আজই যাবে ডাক্তারের কাছে। ফোনটা রেখে দেয় বন্ধন। গাড়ির আওয়াজ শুনতে পায়। বুয়া টেবিলে ভাতও তরকারি সুন্দর করে বেড়ে দিয়ে গেছে। মিতু দরজা খুলে তো অবাক। মুহিনও এসেছে তাদের সাথে। নিবিড় বলল সুপারশপে গিয়েছিল বাবাই এর স্কুলের কিছু জিনিস কিনতে, ওখানেই মুহিনের সাথে দেখা। ধরে এনেছি ভাবি তোমার আদরের ছোট ভাইকে। ভালো করেছি না? হুম, খুব ভালো করেছ। হাবার মতো মুহিনও সেই একই কথা। ও যেন আতকে উঠল আরো বেশি। আপু, তোমার মুখে কি এগুলা? দেখে মনে হচ্ছে কেউ মেরেছে তোমাকে। মিতু এবার মনে মনে বেজায় খেপে যায়। নাও এখন এই আহাম্মককে ব্যাখ্যা দাও আবার নতুন করে। আর মুহিনের তো এসব জানার কথা না, মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছে। এসব ব্যাপার আসলেই ওর কাছে নতুন। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। যে ভয়টার কারণে মিতু একটু আগেও ইচ্ছে করেই তার ভাইকে আজ মুড়িঘণ্ট খেতে আসার জন্য বলতে চায়নি, কিন্তু হয়ে গেল তাই। বাবাই চেয়ে আছে মিতুর দিকে, কিন্তু কিছু বুঝতে পারছে না। নিবিড় এবার মুহিনের কাঁধে হাত রেখে সহাস্যে বলল, ভাই সেরকম মায়ের হয়েছে। ছোট ভাইয়ের সামনে লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে যেন। নিবিড়ের কথায় রেগে যায় মিতু, চোখের ইশারায় তা বুঝিয়ে দেয় নিবিড়কে। নিবিড় ঠান্ডা গলায় বলে, আরে ছোট ভাইয়া, ওসব মায়ের টাই কিছু না। তোমার আপু মানে আমার প্রিয় ভাবি আরো সুন্দর হতে চায়, আটা ময়দা মেখে এই অবস্থা। মুহিন কি বুঝলো কে জানে, কিন্তু বোনের চেহারার এই অবস্থা দেখে তাকে সত্যি চিন্তিত মনে হল।